নূর তখন কাঁদতে কাঁদতেই বলল, হিরো। আর কিছু বলতে পারল না। তার আগেই আবির বলল, জানতাম এই আদি বর্জাতির কাজ তোমাকে কাঁদানোর পেছনে। আজ তো ওই আদিকে আমি ছাড়বো না। আজ ওর একদিন কি আমার একদিন। আবিরের বকবকানি শুনে নূর আরো জোরে কেঁদে বলে উঠল, না, হিরো আসছে না কেন? হিরোকে চাই আমার। হিরো এনে দাও। আবির তখন বলল, আসেনি মানে? আদি এখনো আসেনি? বেশ চিন্তিত স্বরেই আবির বলে উঠল। তখন জমিলা এগিয়ে এসে বলল, না, আসেনি এখনো। বৌমণি তখন থেকে অস্থির হয়ে কেঁদে যাচ্ছে, কিছুতেই থামছে না। আপনি কিছু করেন আবির বাবা। আবির তখন বলল, আচ্ছা, আমি ফোন দিয়ে দেখছি একবার। কথাটা বলেই আবির ফোন লাগালো আদিলের নাম্বারে। তবে ফোনটা বন্ধ আসছে, এমনকি বিহানের নাম্বারটাও বন্ধ আসছে। এবার আবির সত্যি সত্যি চিন্তায় পড়ে গেল, কারণ আদিল সবসময় রিস্কের মধ্যে থাকে, শত্রুর অভাব নেই তার। সেদিন বিহানের কাছে শুনেছিল এসআই গ্রুপের সাথে ওদের সংঘর্ষ হয়েছে অনেকবার, কারণ সব বিদেশি ডিলগুলো আদিলের হাতে আসে। কারণ আদিলের ক্ষমতার সামনে অন্য দল পেরে ওঠে না। আর তাদের রাগ এই কারণেই। এই রাগের জের ধরেই আদিলের উপর প্রাণঘাতী হামলাও হয়েছে অনেকবার, কিন্তু তা সবসময়ই বিফলে গেছে। কিন্তু শত্রুরা সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়ে না। সময়টা অতিবাহিত হওয়ার সাথে সাথে নূরের অবস্থাও বেহাল হতে লাগলো। কিছুতেই তাকে সামলানো যাচ্ছে না। আমির এবার ভীষণ চিন্তিত হয়ে পড়ল। এভাবে চলতে থাকলে নূর জ্ঞান হারিয়ে ফেলতে পারে। আমির আপাতত নূরকে শান্ত করার জন্য বলল, আচ্ছা ভাবি, কেঁদো না। আমি তোমাকে তোমার হিরোর কাছে নিয়ে যাচ্ছি। এবার একটু কান্নার সুর কমলো নূরের থেকে। সে তৎক্ষণাৎ বলল, হ্যাঁ হ্যাঁ, চলো চলো, হিরোর কাছে যাব আমি। আবির তখন বলল, আচ্ছা চলো, আগে তো কান্না থামাও। আবির নিজে গাড়িতে নূরকে নিয়ে আদিলের অফিসের উদ্দেশ্যে বের হলো। যদিও জানে না আদিল অফিসে আদৌ আছে কিনা। তবে নূরকে শান্ত করার জন্য আর যে কোনো উপায়ই মাথায় আসছে না আপাতত। তাই এখন এটাই একমাত্র উপায়। গাড়িতে যেতে যেতে আবির নূরকে স্বাভাবিক করার জন্য বলে উঠল, ভাবি, এই স্বামীরা না এমনই হয়, বুঝেছো? স্বামীদের টাইট দিয়ে রাখতে হয়, না হলে একটু ঢিলা পেলেই হাত থেকে ছুটে যায়, বুঝলে? আজকে পেলে একবারে টাইট করে রাখবে। তবে নূর কি আদিলের কথা বুঝলো তা কে জানে। সে বিস্ময় চোখ করে বলল, ও, তাই বুঝি? আবির তখন হেসে বলে উঠল, আর তা বলছি কি তাহলে? বুদ্ধিমান বউদের আসল কাজটাই যে এটা। আমার কথা মনে রাখবে, বুঝছো? নূর প্রত্যুত্তর করলো, আচ্ছা। প্রায় 30 মিনিট পর আদিলের অফিসে এসে পৌঁছালো ওরা। আবির নূরকে নিয়ে অফিসের ভেতরে ঢুকলো। ভেতরে রিসেপশনে মেয়েটির কাছে গিয়ে মাকা হেসে বলল আবির, হেই বিউটিফুল, টেল মি, আদি ভেতরে আছে? মেয়েটি তখন প্রত্যুত্তরে জবাব দিল, জি স্যার আছে, তবে এখন তার কাছে যাওয়া যাবে না। স্যারের একটা ইম্পর্টেন্ট সিক্রেট মিটিং চলছে, কাউকে সেখানে যেতে বা ডাকতে নিষেধ করেছে। আমির তখন রিসেপশন ডেস্কের উপর হাত রেখে মেয়েটির দিকে ঝুঁকে প্লাঙ্কিস দিয়ে ভঙ্গিমায় বলল, আই লাইক সিক্রেট মিটিং। আই থিঙ্ক তোমার আর আমার সিক্রেট মিটিং করা উচিত। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো। ইটস গুড ফর হেলথ অলসো। এতে করে সিঙ্গেল রোগ সেরে যাবে। আর বেশি বেশি সিক্রেট মিটিং করলে শরীরে ভিটামিনের ঘাটতিও পূরণ হয়ে যায়। আমিরের ফ্ল্যাটিং এর মাঝে নূর পেছন থেকে ভেতরের দিকে চলে যায়। কিছুদূর এগোতেই আদিলকে দেখতে পেল সে। কাঁচের দেয়ালে ঘেরা রুমটার ভেতরে দাঁড়িয়ে আদিল হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। আদিলকে দেখেই নূরের ঠোঁটে যেন কাঙ্ক্ষিত হাসি ফুটে উঠল। নূর দিক বিদিক না দেখে ছুটল আদিলের কাছে। দৌড়ে ছুটে গিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকে কোনো কিছু না ভেবেই সোজা গিয়ে আদিলকে জড়িয়ে ধরল। নূর আদিলের পিঠটা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে কাঁদো কাঁদো গলায় নূর বলল, তুমি কোথায় চলে গিয়েছিলে হিরো? আসছিলে না কেন বাসায়? আমি সেই আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আসো না কেন? নূরে খুব কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট। নূর কাঁদতে কাঁদতেই অভিযোগ করলো আদিলকে। এদিকে আদিল মিটিংয়ে ছিল। সামনেই মিটিংয়ে সব মানুষও বসে আছে। এমন অবস্থায় নূর এভাবে হুট করে এখানে চলে আসায় আদিল প্রথমে অনেকটাই অবাক হয়ে যায়। মিটিং এর লোকগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আর বিহান তো, সেও একটু থতমত খেয়ে গেছে। তবে আদিল বুঝলো নূর ওকে না পেয়ে অস্থির হয়ে গেছে। তাই এখন তার নূর ছাড়া আর অন্য কিছু ভাবার যে সময় নেই। আদিল এবার নূরকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে মিটিংয়ে আসা প্রত্যেকটা লোককে উদ্দেশ্য করে বলল, সরি জেন্টলম্যান,
দ্য মিটিং ইজ ওভার নাও। কথাটা বলেই আদিল নূরকে নিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে গেল। বিহানও সিচুয়েশন বুঝে সবাইকে বুঝিয়ে বলার চেষ্টা করলো। আদিল নূরকে নিয়ে নিজের কেবিনে এলো। নূর তখনও আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর ফুপিয়ে কাঁদছে। আদিল নূরকে তখন 2 হাত দিয়ে নূরের মুখটা আলতো করে ধরে আদুরে গলায় বলল, আদিল মাই অ্যাঞ্জেল, কাঁদছো কেন? এই দেখো আমি তো এখানেই আছি তোমার কাছে। নূর তখন নাক টেনে বাচ্চাদের মতো ফোপাতে ফোপাতে বলল আদিলকে, তুমি আসনি কেন? নূরের কষ্ট হচ্ছিল, এতগুলো কষ্ট হচ্ছিল, এই যে এখানটায় ব্যথা হচ্ছিল অনেক। আদিল মায়াময় দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের মুখ পানে। তার অ্যাঞ্জেল তাকে ফিল করতে শুরু করেছে, তাকে না পেয়ে ব্যাকুল হচ্ছে। এ যেন পরম প্রাপ্তির সমাহার আদিলের জীবনের। আদিল এবার নূরের কপালে কপাল ঠেকিয়ে প্রাপ্তিময় হেসে বলল, তাই আমাকে না পেয়ে কষ্ট হচ্ছিল তোমার বুঝি? প্রতি উত্তরে নূর ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ হচ্ছিল তো অনেক। নূরের বাচ্চা মতে হাসল আদিল। অ্যাঞ্জেলটা সত্যি তার জাদুকাঠি, মুহূর্তের মাঝে তাকে খুশিতে ভরিয়ে দেয়। এই যে এতক্ষণ ধরে টেনশনে ছিল আদিল, তার শত্রুপক্ষ তাদের ক্ষতি করার জন্য নতুন নতুন চাল চালছে। আদিলের বিজনেসের ক্ষতি করার চেষ্টা করছে। মূলত এসব নিয়েই মিটিং চলছিল এতক্ষণ। আদিল বিশ্বস্ত পার্টনারের সাথে মিটিং চলছিল এতক্ষণ। এ কারণে সেফটির উদ্দেশ্যে ফোনটা বন্ধ ছিল সবার। তবে নূর আসতেই তার সব টেনশন যেন মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেছে। এখন আদিলের মন মস্তিষ্ক জুড়ে শুধু খুশিময় প্রশান্তির ছায়া। আদিল নূরকে পাঁজা করে তুলে নিয়ে তার কেবিনের নিজের আসনে বসিয়ে দিল। তারপর নিজেও নূরের সামনে হাঁটু করে বসলো আদিল। নূরের 2 হাত নিজের হাতের মাঝে নিয়ে চুমু খেলো তাতে। নূরের 2 হাত নিজের দুগালে চেপে ধরে আদুরি গলায় অপরাধী সুরে বলল আদিল, হিরো অনেক বড় ভুল হয়ে গেছে আমার অ্যাঞ্জেল। হিরো অনেকগুলো সরি, আর কখনো এমনটা ভুল করবে না। কখনো আমার অ্যাঞ্জেলকে কষ্ট দেবে না। আর কান্না না করলে তাহলে একটা জাদু দেখাবো তোমাকে। নূরে ভাই চোখ বড় বড় করে কৌতুক কণ্ঠে বলে উঠল আদিলকে, জাদু? কি জাদু বলো না? আদিল তখন প্রত্যুত্তর করল, হ্যাঁ জাদু, এক্ষুনি দেখাচ্ছি তা। আদিল উঠে দাঁড়িয়ে একটা গদি চেয়ারে জোরে একটু ঠেলান দিল। সাথে সাথে চেয়ারটা গোল গোল ঘুরতে লাগলো। তা দেখে বিস্ময়ে আনন্দিত হয়ে গেল নূর। আদিল বরাবর ঘোরাতে লাগলো আর নূরও অবাকে আনন্দে খিলখিল করে হাসির ঝর্ণা ঝরাতে লাগলো। আদিল এবার মুখটা নামিয়ে এক হাত নূরের কানের কাছে নিয়ে তার কপালে পরম ভালোবাসায় চুমু খেয়ে বলল, আমার জাদুর ময়না পাখিটা। হঠাৎ দরজায় কড়া পড়ল। আদিল উঠে দাঁড়িয়ে বলল, কামিন। দরজা ঠেলে ভিতরে এলো অফিসের এক ফিমেল কর্মচারী। আদিলের উদ্দেশ্যে বলল, স্যার এই ফাইলে আপনার সিগনেচার লাগতো, এটা হলেই মেল সাবমিট করে আমি চলে যেতে পারতাম। আদিল তখন বলল, ওকে আনুন। মেয়েটিও এগিয়ে এসে আদিলকে ফাইলটা দিল। আদিল ফাইল চেক করছে আর ফাঁকে ফাঁকে নূরকে দেখছে। নূর তো আপন মনে চেয়ারে ঘুরছে। আদিল ফাইলটা দেখা শেষে সিগনেচার করে মেয়েটিকে দিয়ে বলল, এই নিন, সময় অনেক হয়ে গেছে, আপনি এখন বাসায় যেতে পারেন। মেয়েটি তখন প্রত্যুত্তর করল, ওকে স্যার। মেয়েটি ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই আচমকা ফ্লোরে কার্পেটের সাথে তার হিলটা বেঁধে গিয়ে পড়ে যেতে নিল মেয়েটা। আচমকা এমন হওয়ায় মানবিকতার মনোভাবে আদিল মেয়েটাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে মেয়েটার 2 কাঁধের পেছনে হাত ঠেকিয়ে তাকে বাঁচালো। মেয়েটিকে দাঁড় করিয়ে বলল আদিল, ইউ ওকে? মেয়েটিও প্রত্যুত্তর করল, জি স্যার, সরি। আদিল বলল, ইটস ওকে। মেয়েটি তখন চলে যেতে চাইলে আরেকটা সমস্যা হলো। মেয়েটি কিছু চুল আদিলের শার্টের বোতামের সাথে লেগে গেছে, যার দরুন চুলে টান লাগায় আবারও মেয়েটি আদিলের কাছে আসতে বাধ্য হলো। মেয়েটি তখন দ্রুত আদিলের বোতাম থেকে চুলগুলো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ফলে অনেকটা কাছাকাছি আসায় আদিলের বেশ অস্বস্তি হচ্ছে। মেয়েটাকে কিছু বলতেও পারছে না, কারণ মেয়েটা তো ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। এদিকে মেয়েটির চুলগুলো আদিলের শার্টের বোতামে খুব বাজেভাবে পেঁচিয়ে গিয়েছে। ফলে মেয়েটি আদিলের বুকের কাছে ঝুঁকে তা ছাড়তে হচ্ছে। নূর এতক্ষণ নিজের মতোই চেয়ারে ঘোরার মজা নিচ্ছিল, কিন্তু হঠাৎই তার নজরে যায় আদিলের দিকে। পেছন থেকে দেখে মনে হচ্ছে মেয়েটি আদিলকে জড়িয়ে ধরে আছে। তা দেখে নূরে কেমন জানি লাগলো হঠাৎ। এই চেয়ারে ঘোরা তার মজাটা ভালো লাগছে না মোটেও। তার ভেতরে হঠাৎই কেমন রাগের উৎপত্তি ঘটলো।
অবুঝ নূর এই রাগের কারণ জানে না, শুধু জানে মেয়েটিকে তার হিরোর সাথে দেখে ভীষণ পরিমাণে রাগ হচ্ছে তার, জ্বলনও হচ্ছে তার। সে কেন তার হিরোকে ধরল, এটাতেই তার যত রাগ। মেয়েটি চুলগুলো প্রায় ছাড়িয়ে নিয়েছে, ঠিক তখনই নূর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তেরে ওদের সামনে গিয়ে দু হাতে সজোরে ধাক্কা দিল মেয়েটিকে, ফলে মেয়েটি নিচে পড়ে গেল। আচমকা এমন কাণ্ডে আদিল আর মেয়েটি দুজনেই হতভম্ব। মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নূর আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটির দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে বাচ্চাদের মতো করে রাগী সুরে বলল, আমার হিরোকে ধরলে কেন? পচা মেয়ে, একদম আমার হিরোকে ধরবে না। আমার হিরোকে শুধু আমি ধরবো, হিরো শুধু আমার হিরো। যাও এখান থেকে, পচা মেয়ে কোথাকার। নূরের কথাগুলো শুনে আর নূরের কাণ্ড থেকে আদিলের হৃদয় আর মনে যেন এক প্রবল প্রাপ্তির আলোড়ন সৃষ্টি করলো। কারণ সে বুঝতে পারলো নূর জেলাস ফিল করছে, অন্য মেয়েকে তার পাশে সহ্যই করতে পারছে না। তার মানে নূরের অবুঝ মন তাকে নিজের করে নিয়েছে। এ যেন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আদিলের। এত খুশি আদিল কিভাবে সামলাবে? আপাতত নিজেকে সামলে আদিল মেয়েটির উদ্দেশ্যে বলল, সরি মিস কণা, ও আসলে একটু অবুঝ, কিছু মনে করবেন না। কণা মুচকি হেসে বলল, ইটস ওকে স্যার, আমি বুঝতে পেরেছি। কণা মেয়েটি যেতে যেতে আরো একবার পেছনে তাকিয়ে আবার দেখলো ওদের। ভালোবাসা দেখতেও ভালো লাগে, এভাবেই ভালো থাকুক ভালোবাসাগুলো। কণা মেয়েটা যেতেই আদিল আষ্টি পৃষ্ঠে জড়িয়ে নিল নূরকে তার বুকের মধ্যে। নিজেকে আজ সার্থক মনে হচ্ছে আদিলের। সর্বসুখী সে, কারণ তার কাছে তার অ্যাঞ্জেল আছে যে। আদিল খুশিতে নূরকে পাজা করে তুলে নিয়ে গোল গোল করে ঘোরাতে লাগলো আর হাসতে লাগলো। আর তার সাথে তাল মিলিয়ে হাসলো নূরও। নূরকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে প্রায় 12:30টার কাছে বেজে গেল। আসার সময় অবশ্য বাইরে খাবার খেয়ে এসেছে সবাই। গাড়িতে নূরের ঘুমো ঘুমো ভাব দেখে আদিল নূরকে কোলে নিয়েই রুমে এলো। তারপর নূরকে বিছানায় শুয়ে দিয়ে আদিল ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাতে ঘড়িটা খুলছিল। তখনই কিছু একটা মনে আসতেই হঠাৎ নূরের ঘুমটা উড়ে গেল। ঠাস করে বসলো সে। আদিলের দিকে পিটপিট করে তাকিয়ে কিছুক্ষণ রইল। তারপর আচমকায় উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো আদিলের সামনে। তাকে দেখে আদিল মুচকি হেসে বলল, কি হলো, অ্যাঞ্জেলের ঘুম কি ভেঙে গেছে? নূর তখন ফট করেই বলল আদিলকে, হিরো, তোমার শার্টটা খোলো। ভ্যাবাচাকা খেয়ে গেল আদিল। থতমত কণ্ঠে বলল নূরকে, মানে শার্ট খুলবো কেন? প্রতি উত্তরে নূর বলল, কারণ আমি বউদের আসল কাজটা করব আজ, সেটার জন্য শার্টটা খোলা জরুরি। নূরের কথা শুনে তো বেচারা আদিল তবদা খেয়ে গেল পুরো। চোখ চড়ক গাছ তার, কাশি উঠে গেল তৎক্ষণাৎ। আমতা আমতা স্বরে বলল আদিল, হোয়াট, কি বলছো এসব অ্যাঞ্জেল? কিসের আসল কাজ? প্রতি উত্তরে নূর বলল, যেটা সবসময় সব বউরা করে থাকে, আমাকেও করতে হবে ওটা, খুব জরুরি। তাড়াতাড়ি শার্ট খোলেন। আদিল জ্ঞান হারাবার জোগাড়। কি বলে তার বউ এসব? আদিল কোনো মতে অপ্রস্তুত স্বরে বলল, দেখো অ্যাঞ্জেল, এসব বলতে নেই। আর তোমার ওসব করার সময় হয়নি। এসব ফালতু কথা কি শিখিয়েছে তোমাকে? প্রতি উত্তরে নূর বলল, কেন, আবির দেবর বলেছে এটা করা জরুরি। নূরের কথা শুনে আদিলের চরম রাগ হলো আবিরের ওপর। ইডিয়েটটা কী সব বলেছে নূরকে। আদিল ফিচেল গলায় বলল, দেখো অ্যাঞ্জেল, এসব কথা শোনো না। আর ওই আবিরের কাজই হলো শুধু ফালতু কথা বলা। নূর তখন জেদ ধরে বলল, না, তুমি শার্টটা খোলো, আমি তো এটা করবই। আপনি শার্টটা খুলুন এক্ষুনি, না হলে আমি খুলেই দিচ্ছি নিজে। কথাটা বলেই নূর আদিলের শার্টের দিকে হাত বাড়ালো। বেচারা আদিল ভয়ে পিছিয়ে যেতে লাগলো। পিছিয়ে যেতে যেতে বারবার বলতে লাগলো, দেখো সোনা, এমন করে না তো, তুমি না আমার অ্যাঞ্জেল, লক্ষ্মী অ্যাঞ্জেল, আমার কথা শোনো। কিন্তু কে শোনে কার কথা? নূর আদিলের শার্ট খোলার জন্য এগিয়ে গেল। এদিকে আদিল বেচারা নূরের হাত থেকে বাঁচার জন্য সরে যাচ্ছে শুধু। তবে এক সময় নূর ধরেই ফেললো তাকে। আদিলকে ধরে তার শার্টের বোতাম খুলতে লাগলো। আর আদিল করুণ সুরে বলেই যাচ্ছে এদিকে, নূর মাই অ্যাঞ্জেল, আমার ময়না পাখি, এমন করো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো, এসব এখন তোমার জন্য ঠিক না। কিন্তু নূর যেন কিছু শুনতেই নারাজ। সে ধীরে ধীরে আদিলের শার্টের সবগুলো বোতাম খুলে ফেলল। তারপর শার্টের নিচে দুই মাথা একসাথে ধরে অনেক জোরে টাইট দিয়ে একটা গিট্টুও মেরে দিয়ে বলল, হ্যাঁ, এখন হয়ে গেছে কাজ। আদিল আবারও ভ্যাবাচাকা খেয়ে গেল নূরের কাণ্ডে। ভ্রু কুঁচকে বলল আদিল, হয়ে গেছে মানে?
কি হয়ে গেছে? অতি উত্তরে নূর বলল, আরে হিরো, টাইট দেওয়া হয়ে গেছে। এই তো বউদের আসল কাজ। দেবর বলেছে বরকে টাইট দিয়ে রাখতে হয়, না হলে হাতছাড়া হয়ে যায়। তাই আমিও টাইট দিলাম। এখন সব ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আমি এখন ঘুমাতে যাই। বলে নূর গিয়ে বিছানায় আবারও আগের মতো করে শুয়ে পড়ল। আর এদিকে বেচারা আদিল ওভাবেই টাস্কি খেয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবলো কি আর হলোটা কি তার সাথে। সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে নিচে আসলো আদিল। চোখ খুলে নূরকে সামনে পায়নি, তাই সবার আগে তাকে দেখতে বের হয়েছে আদিল। তবে নিচে আসতেই সবাই কেমন অদ্ভুত নজরে ওর দিকে তাকিয়ে থাকছে সেটা দেখতে পেল আদিল। আবির, বিহান সহ উপস্থিত সার্ভেন্টগুলো সবাই কেমন টাস্কি খাওয়া নজরে তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল বিষয়টা দেখে ভ্রু কুঁচকে বলল, হোয়াট? এভাবে তাকিয়ে কি দেখছিস? আর অ্যাঞ্জেল কোথায়? কিন্তু তারা কোনো প্রত্যুত্তর করলো না। আবির আর বিহান হাঁ হয়ে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করলো। তারপরেই তারা হঠাৎ ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে রীতিমতো তারা। সার্ভেন্টরাও মুখ লুকিয়ে হাসছে। ভয়ে জোরে কেউ হাসতেই পারছে না তারা। বিরক্তিতে কপাল কুঁচকে আদিল বলল, এবার সকাল সকাল তোরা কি নেশা করে এসেছিস? অকারণে হাসছিস কেন? ওরা হেসেই যাচ্ছে। আবির কোনো রকমে হাসি থামিয়ে বলল, বাহ ইয়ার, কি সুন্দর লাগতেছে তোকে। আমি তো ফিদা হয়ে গেলাম। আমার সব গার্লফ্রেন্ডগুলোও তোর সামনে ফিকে লাগছে। আদিল রাগ দেখে বলল তখন, হোয়াট ননসেন্স, কি সব বলছিস এসব? বিহান তখন বলল হাসতে হাসতে, তুই আগে ওই আয়নায় চাইয়া দেখ নিজের মুখটা, তারপর পারবি বুঝতে আমি কি কইতাছি। বিহানের কথা শুনে আদিল ভ্রু কুচকে লিভিং রুমের ওয়ালে টাঙানো আয়নায় চোখ রাখলো। রাখতেই ভেবাচেকা খেয়ে গেল সে। কারণ আদিলের চুলে দুই চুটি বাঁধা, ঠোঁটে এলোমেলো ভাবে ছড়ানো লিপস্টিক, ঠোঁটেও ছড়ানো কাজল। পুরো জোকার লাগছে আদিলকে। এ কারণে হাসছে সবাই। আবির তখন আবারও বলল, ওয়াও কি সুন্দর। এত সুন্দর তুই কোথায় লুকিয়ে রেখেছিলিস? আমার তো চোখে ধাঁধা লেগে যাচ্ছে। এবার তো তুই আমাকে মেরেই ফেলবি। কথাটা বলেই আবারও হাসতে লাগলো আবির। বিহান তখন বলল, একেরে ছাক্কা কইতেছস আবির, মাশাআল্লাহ কি সুন্দর লাগতাছে। আমার তো দিল আইতাছে তোর উপরে। আবির বিহানের কথায় প্রতি উত্তরে বলল, ছাছে, এটাই শোনা বাকি ছিল। এটা শোনার আগে আমি সুইজারল্যান্ড কেন চলে গেলাম না? আমার আগের থেকেই সন্দেহ ছিল তোর ওপর। এই কারণে সবসময় আদিলে আগে পিছে ঘরস তুই। এই ছিল তাহলে তোর মনে? আমার বেচারি ভাবি, জানের ভাবি সতীন তো তার ঘরে বসে আছে। টুকু সতীন না, শতান। সতীনের মেল ভার্সন শতান। এখন আমার ভাবির কি হবে? বিহান তখন বলল, কি কছ হালা, আমারে কি তোর মতো লুইচা পাইতে চল? মায়া দেখলেই খেপা সারের মতো দৌড়াত। আর শতান হইলে তুই হই বিজ্ঞা। প্রত্যুত্তরে আবির বলল, আরে ওটা তো সমাজ সেবা, এটা আমার মহত্ব। তোর মতো তুচ্ছ মানব আমার মহত্ব বুঝবে না। এই সেবা এত সহজ না, নিজেকে পুরো বিসর্জন দিতে হয় এর জন্য। প্রত্যুত্তরে বিহান বলল, হ জানি, ধরা খাইয়া তার প্রতিদানও পাইছ প্রতিবার। আবির তখন বলল, আরে এই জন্যই তো বললাম সমাজ সেবা এতটা সহজ না, ভালো কাজে পদে পদে বাধা আছে। এই যেমন সেদিনের কথাই ধর, আমার গার্লফ্রেন্ডের বাসায় গেছি সমাজ সেবা করতে। মাত্রই সেই সমাজ সেবাটা শুরু করলাম, তার মধ্যেই বাধা হয়ে হাজির হলো তার বাবা। তুই বল এভাবে আসাটা কি তা ঠিক হয়েছে? আরে ফোন দিয়ে অত আসতেও পারতি। ভুল সময় এসে ভুলটা কে করতে বললো? অথচ রাগ দেখালো এই মহৎ সমাজ সেবককে। না জানি আজ মানবতা কোথায়, না জানি এই সমাজে কি হবে। এদের ফালতু সব কথায় বিরক্ত আদিল। হঠাৎ সে দেখতে পেল সিঁড়ির পিছন থেকে লুকিয়ে লুকিয়ে নূর সব দেখছে আর মিটিমিটি হাসছে। আদিলের বুঝতে বাকি রইল না আর, এই কাজ তার দুষ্টু পরিরই। এবার আদিল নূরের উদ্দেশ্যে বলল, অ্যাঞ্জেল বেরিয়ে এসো, আমি জানি এসব কারসাজি সব তোমারই। বেরিয়ে এসো। নূর বের হলো না তবুও, বরং উল্টো পালানোর উদ্দেশ্যে অন্যদিকে যেতে লাগলো। আর সেটা দেখে আদিল নূরের দিকে যেতে যেতে বলল, এই দুষ্টু দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আদিলকে আসতে দেখে নূর আরো জোরে দৌড়াতে লাগলো। আদিলও তার পিছে ছুটলো তাকে ধরতে। নূর লিভিং রুমের চারিদিকে গোল গোল করে দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। আদিলও তাকে ধরতে দৌড়াচ্ছে তারই পিছে পিছে।
আর আবির আর বিহান ওদের কাণ্ড দেখে মজা নিচ্ছে। আবির এবার টিভির রিমোটটা মাইকের মতো করে মুখের সামনে ধরে ভাষণের মতো বলল, জি হ্যাঁ ভাই সব আর তাদের হট হট বোন সব, আপনাদের সামনে হতে চলেছে একটি সুন্দর প্রোগ্রাম। তো হ্যাঁ, আপনারা তো দেখতেই পাচ্ছেন নূর ভাবি এই মুহূর্তে রেখে এগিয়ে আছে, আর আদি প্রাণপণে চেষ্টা করছে তাকে ওভারটেক করার। তবে মনে হচ্ছে না আদির পারবে জিততে, কারণ বউয়ের কাছ থেকে জেতা মুশকিলই নয়, অসম্ভব। ভাবি তুমি এগিয়ে যাও, আমরাও তোমার সাথে আছি। আবিরের মহান কথা শুনে বিহান হাসছে সমানে। এদিকে আদিল এক পর্যায়ে নূরকে পেছন থেকে জড়িয়ে ধরে ফেলল। তারপর নূরকে আদিল পাজা কোলে করে তুলে নিয়ে বলল, কই কই পালাবে দুষ্টু পাখি, অনেক দুষ্টু হয়ে গেছো আজকাল তুমি। নূর তখন হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে, আর করবো না, ছেড়ে দাও আমাকে। প্রত্যুত্তরে আদিল বলল, না ছাড়ছি না এত সহজে, চলো আমিও মজা দেখাচ্ছি তোমাকে। বলতে বলতে আদিল নূরকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল নিজের রুমে। আর নূর তো ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। ওদের চার পানে তাকিয়ে আবির নেকা সুরে বলল, কেউ একটু আমারে এমনি যদি কোলে নিত না, এই মাছুমটাকে যদি কেউ কোলে নিত তাহলে সারা জীবন আমি ল্যাংড়া হয়েই থাকতাম। বিহান তখন পাশ থেকে বলে উঠল, আহানারে কইবার পারছল, হে নিশ্চয়ই তোরে মানা করব না। আবির তখন দাঁতে দাঁত চেপে বিহানের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি তোর, কোথায় কোথায় আহানাকে টেনে আনিস কেন তুই? তখনই বিহান বলল, কারণ হেরে বহুত ভাল লাগে আমার। আবির তখন বলল, এবার তো আমার ক্যাটরিনাকেও ভালো লাগে, তাই বলে সে আমার হয়ে যাবে? দেখ বিহান, আমি জানি তুই কিসের জন্য এসব বলিস, তবে শুধু শুধু ভাঙা কলসিতে পানি ঢালছিস, এসবে আমি ইফেক্ট হই না। আহানা আমার জন্য কি তা না আমি বলতে পারবো, আর না তোরা বুঝতে পারবি। শোক কাট দা ক্যাব্য, আর নিজের চরকায় কলম দে, যাতে করে কোনো মাইয়ার কৃপা দৃষ্টি তোর ওপর পড়ে। হালকা হাসলো বিহান। দৃষ্টি তো তার পড়েছে ওই সুনয়নার ওপর, যে দৃষ্টি কিছুতেই ভুলতে পারছে না সে। এখন সত্যি করেই হিয়ার কৃপা দৃষ্টির খুব করে প্রয়োজন তার। বেশ কিছুক্ষণ পর আদিল নূরকে নিয়ে আবারও নিচে এলো নাস্তা করতে। এবার নূর আদিলের কোলে উঠেছে। নূর বায়না ধরেছে সে কোলে উঠবে। আদিলের কেয়ারে সে দিন দিন আহ্লাদি হয়ে যাচ্ছে। আদিলকে পেলেই তার বায়নার ঝুলি খুলে বসে সে, আর আদিল তো তার সানন্দে পূরণ করে। আদিল নূরকে কোলে নিয়ে নামছে, আর নূর তার সাথে দুষ্টুমিতে ব্যস্ত। কখনো কানে ফু দিচ্ছে, আবার কখনো চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, তো কখনো গাল টেনে দিচ্ছে। আদিল শুধু হাসছে তার অ্যাঞ্জেলের কাণ্ডেতে। ওরা দুজন নিচে আসতেই আবির বলে উঠল, ছ্যা ছ্যা ছ্যা, লজ্জা সরম তো একেবারে বাজারে সবজি মার্কেটে বেঁচে এসেছিস, মাসুম বাচ্চা কাচ্চাদের সামনে এসব কেউ করে? বিহান তখন ভুকুচকে বলল, মাসুম বাচ্চা, সেডা আবার কেডা? তখন আবির বলল, কেন, তুই তো, এইখানে তো তোর কথাই পরিষ্কার হয়নি। তোর মতো ধামড়া বাচ্চা দুনিয়াতে আর একটাও নেই, খালি একটা ফিডারের কমতি। আবিরের কথা শুনে বিহান আবিরের মাথা ধরে টেবিলের উপর চেপে ধরে বলল, আমি বাচ্চা না, আর তুই যেহেতু আমাকে বাচ্চা বলেছিস তাহলে তো বাচ্চামি করণই লাগে আমার। এদের দুজনের কাণ্ড দেখে মজা পেয়ে হাতে তালি দিচ্ছে আর হাসছে নূর। এসবের মাঝেই হঠাৎ নূর বিস্ময়ের সুরে বলে উঠল, ঝুমু। নূরের কথায় সবাই তার দিকে তাকায়। নূর দরজার দিকে তাকিয়ে আছে দেখে তারাও দরজার দিকে তাকায়। দরজার সামনে সেদিনের শপিং মলে সেই মেয়েটাকে দেখতে পায় তারা, যাকে নূর বোন পরিচয় দিয়েছিল। তাকে দেখেই নূর প্রফুল্ল হয়ে আদিলের কোল থেকে নেমে দৌড়ে গেল বোনের কাছে। উৎসাহিত কণ্ঠে বলল, ঝুমু তুই এসেছিস? ঝুমুর তখন মুচকি হেসে বলল, হ্যাঁ আমি এসেছি। পা না আই মিন আপু, তোমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল। কেমন আছো তুমি? প্রতি উত্তরে নূর বলল, হ্যাঁ আমি অনেক ভালো আছি। বলেই নূর ঝুমুকে বলল আবারও, আয় আয় ভেতরে আয়। নূর তখন ঝুমুরের হাত ধরে ভেতরে নিয়ে এলো সবার সামনে। তারপর সবাইকে বলল, দেখো আমার বোন এসেছে, ও ঝুমুর। সবাই সৌজন্যমূলক মুচকি হাসল। ঝুমুর আদিলের উদ্দেশ্যে বলল, কেমন আছেন দুলাভাই? আদিলও সৌজন্যমূলক হেসে বলল, হ্যাঁ আমিও ভালো আছি, প্লিজ কলমি ভাইয়া, দুলাভাই কেমন অব লাগে। ঝুমু তখন বলল, জি আচ্ছা। কিছুক্ষণ এভাবে পরিচয় পর্ব শেষ করে নূর বলল, আয় ঝুমুর খেতে বস।
ঝুমুর মাথা দুলিয়ে খেতে বসলো ওদের সাথে। খেতে খেতে বাসার চারিদিকে চোখ বোলালো ঝুমুর। চোখে যেন ধাঁধা লেগে যাচ্ছে তার। এত বড় বাড়ি, এত সুন্দর সবকিছু, আর সে এসব কিছু ছেড়ে কিনা ওই 420 রকির সাথে ভেগে গিয়েছিল। যে বদমাইশ ওকে মাঝপথেই ছেড়ে গিয়ে ভেগে গেছে। তাই তো শেষমেশ উপায় না পেয়ে শপিং মলে সেলস গার্লের চাকরি করতে হচ্ছে। বাড়িতে ফিরে যাবে কোন সাহসে? সেদিন যদি না ভাগতো তাহলে এসব কিছু ওর হতো, যা কিনা এই পাগল ছাগলটা পেয়ে গেছে। ভাবতেই আফসোস আর নিজের প্রতি রাগ হচ্ছে ঝুমুরের। ঝুমুরের ভাবনার মাঝেই পাশে তাকাতেই দেখলো আদিল নূরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। নূর না খাওয়ার জন্য কত যে তালবাহানা করছে, কিন্তু আদিল ধৈর্য সহকারে নানান কথা বলে বাচ্চাদের মতো মন ভুলিয়ে খাওয়াচ্ছে তাকে। এসব দেখে তো ঝুমুর বিস্ময়ে হতবাক। এই পাগলিকে এত যত্ন করার রুচি আসে কেমনে ওনার? একে তো ওরা কখনো খাওয়ার সময় নিজেদের সামনেই বসায় না। খাবার মেখে ঝেঁকে বিচ্ছিরি এক অবস্থা করে ফেলে নূর। তা দেখে ঘৃণা লাগে ওদের। তাই তো ওকে সময় আলাদা জায়গায় বসতে দেয়। আর এই লোক কিনা এত আদর করে খাওয়াচ্ছে নূরকে। কি দেখে যে এত আহ্লাদ করছে এই পাগলিটাকে। নূরকে খাওয়ানো শেষে আদিল নিজে খাওয়া শুরু করলো। আর নূর উঠে গিয়ে খেলতে লাগলো নূরের বিড়াল ছানার সাথে। বিড়ালকে ধরতে তার পিছে পিছে ছুটছে নূর। খেলতে খেলতে হঠাৎ সোফায় পায়ার সাথে পা লেগে পড়ে যায় নূর। পায়ে ব্যথা পেয়ে জোরে আর্তনাদ করে উঠল নূর। খাবারের হাত সহসাই থেমে গেল আদিলের। আজকে উঠে ঝট করে পেছনে ফিরে তাকালো সে। নূর পা ধরে বসে কাঁদছে। আদিলের গলায় খাবারটা আটকে গেল। তৎক্ষণাৎ খাবার ছেড়ে দ্রুত উঠে ছুটে এলো আদিল নূরের কাছে। নূরের সামনে হাঁটু গেড়ে বসে তাকে ধরে উত্তেজিত এবং আতঙ্কিত কণ্ঠে বলল আদিল, কি হয়েছে অ্যাঞ্জেল? কাঁদছো কেন? নূর তখন কাঁদতে কাঁদতে বলল, পায়ে ব্যথা লেগেছে, অনেক ব্যথা লাগছে। আদিল প্রতি উত্তরে বলল, ব্যথা লেগেছে? কোথায় দেখি? কথাটা বলতে বলতে আদিল নূরের পায়ে হাত দিতেই নূর ব্যথা পেয়ে আবারও জোরে জোরে কেঁদে উঠল। আদিল যেন আরো উত্তেজিত এবং অস্থির হয়ে গেল। দুই হাতে নূরের মুখটা ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল আদিল, কত ব্যথা লেগেছে অ্যাঞ্জেলটায়, কত কাঁদছে। আমি থাকতেও কিভাবে তুমি পড়ে গেলে অ্যাঞ্জেল? আমি খেয়াল রাখতে পারিনি আমার অ্যাঞ্জেলের। কাঁদে না সোনা, আমি আছি না, ঠিক হয়ে যাবে। নূর আবারও কেঁদে কেঁদে করুণ সুরে বলল আদিলকে, ঠিক হচ্ছে না তো, ব্যথা, প্রচুর ব্যথা। আদিল নূরের মাথায় কপালে হাত বুলিয়ে বলল, কেঁদো না অ্যাঞ্জেল, এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে। বিহান, তুই দাঁড়িয়ে কি দেখছিস? ডক্টরকে এক্ষুনি আসতে বল, জলদি। দেখছিস না অ্যাঞ্জেল কত কষ্ট পাচ্ছে? প্রতি উত্তরে বিহানও বলল, আইসা, আমি এক্ষুনি ফোন করতেছি, তুই চিন্তা করিস না। আদিলের অবস্থা দেখে ঝুমুর অবাক এবং হতভম্ব। এত আদিকেতা করার কি আছে সে বুঝল না, তাও এই পাগলিটার জন্য। লোকটা কি ওর মতো পাগল নাকি? ঝুমুর এদের মাঝখান থেকে বলে উঠল, আরে এই সামান্য কারণে ডাক্তারের কি দরকার? গ্রামে তো এর চেয়ে কত হাজার গুণ ও চোট পেত, আবার একাই ঠিক হয়ে যেত। ওর এসবে কিছুই হয় না, গন্ডারে চামড়া ওর। ঝুমুরের এমন উক্তিতে আদিলের প্রতিটা লোম খুব দাঁড়িয়ে গেল ক্রোধে। চল শক্ত হলো, অগ্নিলাল চোখে তাকালো ঝুমুরের দিকে। তারপর চল চিবিয়ে চিবিয়ে বলল আদিল, মিস ঝুমুর, ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম বলছি, ভালো করে মাথায় গেঁথে নিন। নূর আগে কিভাবে ছিল সেটা আমার দেখার বিষয় না, তবে নূর আমার কাছে আমার নিজের জানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ফার্দার এই ধরনের কথা বলবেন না, না হলে আমি ভুলে যাব আপনি নূরের বোন। বলেই আদিল নূরকে পাঁজা কোলে তুলে নিল। তারপর বিহানের উদ্দেশ্যে বলল, ডক্টর আসলে আমার রুমে পাঠিয়ে দিস। বলেই উপরের দিকে চলে গেল আদিল। আদিলের এমন রিয়াকশন দেখে ঝুমুর তো হতভম্ব। ওদের পাগলিকে লোকটা দেখি সত্যিই মাথায় করে তুলে রেখেছে। এসব দেখে যেন তার আফসোস আরো বাড়ছে। বিহান জমিলাকে ডাক দিয়ে ঝুমুরকে গেস্ট রুমটা দেখে দিতে বলল। জমিলা ঝুমুরকে নিয়ে গেল সাথে। ঝুমুর যেতেই বিহান আবিরের উদ্দেশ্যে বলল, কি রে, তোর শরীর ঠিক আছে? মাইয়া মানুষ দেখেও চুপ করে আছস। তোর সব ঠিক আছে তো, নাকি বেশি বেশি অপব্যবহার কইরা ক্ষয় হয়ে গেছে গা? আবির তাচ্ছিল্যের সুরে বলল তখন বিহানকে, এই আবির এভারগ্রিন, কখনো ক্ষয় হয়ে যায় না। আসলে সি ইজ নট মাই টাইপ অফ গার্ল। কেমন যেন নেগেটিভ ভাইব আসছে মেয়েটার থেকে। বিহানও তখন বলল, আমারও।
ঘুমের লেজ কেটে চোখ মেলে তাকাতেই রোজকার মতো প্রাণ পাখিটাকে বক্ষ মাঝে পেল আদিল। কেমন বিড়াল ছানার মতো গুটি গুটি মেরে তার বুকের উষ্ণতা মিশে আছে। রোজ সকালে এই মুহূর্তটা আদিলকে সীমাহীন এক সুখময় অনাবিল প্রশান্তি দেয়। যেন এর চেয়ে সুখের প্রশান্তি আর কিছুতেই নেই। নূর মানেই ওর জীবনের সুখের রাজ্য। হঠাৎ আদিলের ফোনটা বেজে উঠল। ফোনের রিংটোনে নূরের ঘুমন্ত মুখখানা একটু কুঁচকে এলো কেমন। আদিল তড়িঘড়ি করে ফোনটা কেটে দিল। তারপর বড় একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো যেন সে। তার অ্যাঞ্জেলটার ঘুম যে ভেঙে যেত না হলে। ফোনটা রেখে আবার নূরের দিকে মনোযোগ দিল আদিল। নূর বাচ্চাদের মতো নিজের ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে। মুগ্ধ মনে হাসল আদিল। নূরের মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আঙুলের সাহায্যে কানের পিছনে গুজে দিল। তারপর নিজের মুখটা নামিয়ে পরম ভালোবাসায় অদর ছোঁয়ালো নূরের কপালে। নূরের হাতে মুঠোয় আদিলের টি শার্ট খামচে ধরা। এটাই নূরের অভ্যেস। আদিলের টি শার্ট দুই হাতে খামচে ধরে ঘুমায় নূর। যেন ঘুমের মাঝে বোধহয় আদিল হারিয়ে যাবে। তা দেখে সুখময় হাসি পড়ল আবারও আদিলের ঠোঁটে। নূরের হাতটা আস্তে আস্তে টি শার্ট থেকে ছাড়িয়ে মুখের উপর এনে হাতের তালুতেও চুমু খেল আদিল। তারপর গায়ে চাদরটা ভালো করে টেনে দিয়ে উঠে গেল বিছান ছেড়ে। অপরদিকে ঝুমুর সকাল থেকে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছে। আর যত দেখছে ততই যেন আফসোসের পাল্লা ভারী হচ্ছে তার। এই রাজপ্রাসাদের রাজত্ব রেখে সে কিনা ওই 2 টাকার ছেলের পেছনে চলে গিয়েছিল। নিজের উপর চরম রাগ হচ্ছে তার। কিন্তু আদিল যে এত বড় ধনী তা তো জানতোই না সে। শুধু জানতো দাদার কোন বন্ধুর নাতির সাথে তার নাকি বিয়ে। তখন জানলে কখনোই এমন বোকামি করতো নাকি সে। যেটা ওর হওয়ার কথা ছিল তা নাকি আজ ওই পাগলিটা ভোগ করছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আদিলের জিমিং রুমের সামনে এসে পড়ল ঝুমুর। দরজা কিছুটা খোলাই ছিল। সেখান থেকে ঝুমুরের নজর পড়ল ভিতরে ব্যায়ামরত আদিলের ওপর। হাতা কাটা ঢিলে ঢালা একটা টি শার্ট তার পরনে। একটা ব্যায়াম মেশিনের নিচে দাঁড়িয়ে 2 হাতের উপর ভারী ওজন ওঠানামা করছে সে। হাতের বাহুর বলিষ্ঠ পেশি ফুলে ফেঁপে উঠেছে তাতে। ঘামে ভিজে চিকচিক করছে পুরো শরীরটা। সাংঘাতিক আকর্ষণীয় লাগছে ঝুমুরের কাছে আদিলকে। ঝুমুর কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল আদিলের পানে তাকিয়ে। তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে গেল আদিলের পেছনে। তারপর সেখানে গিয়ে দাঁড়ালো। ঘোরের মাঝেই হাত বাড়িয়ে আদিলের পিঠের কর্মান্ত উন্মুক্ত স্থানে আলতো করে আঙুল ছোঁয়ালো। হঠাৎ স্পর্শে ব্যায়াম থামিয়ে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো আদিল। ঝুমুরকে সামনে দেখে কপাল কুঁচকে এলো তার। কিছুটা রাগ হলো। ঝুমুরের কাছ থেকে দূরত্ব বাড়িয়ে আদিল গম্ভীর গলায় বলল, আপনি আপনি এখানে কি করছেন? কোনো রুমে আসতে হলে যে নক করে আসতে হয় এইটুকু নলেজ নিশ্চয়ই জানা আছে আপনার। ঝুমুর তখন আমতা স্বরে বলল, সরি, আসলে আমি আপুকে খুঁজছিলাম। এত বড় বাড়িতে খুঁজে পাচ্ছি না ওর রুমটা কোনটা। আদিল কিছুটা কাটকাট গলায় বলল, নূর ঘুমিয়ে আছে এখন। ঘুম থেকে উঠলে বের হবে, তখন দেখা করে নিয়েন। ঝুমুর তখন বলল, আপনি আপনি করে কেন বলছেন আমাকে? আমি তো বয়স আর সম্পর্ক দুটোতেই ছোট। নাম ধরে বলুন। আদিল তখন বলল, ছোট বড় ফ্যাক্ট না, আমি আমার অতি ঘনিষ্ঠ কাউকে ছাড়া সবাইকে আপনি সম্বোধন করি। নাও এক্সকিউজ মি। বলে আদিল ঝুমুরকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। ঝুমুর সেদিকে পানে তাকিয়ে বাঁকা হাসল। মনে মনে বলল, শুধু অর্থ না, পার্সোনালিটির দিক থেকেও লোকটা পুরোই কিলার। আমার তো বেশ মনে লেগে গেছে। আর ঝুমুরের যাকে মনে লাগে তাকে তো পেতেই হয়। খুব জলদি এই ঝুমুরি আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হবে আদিল। ওই পাগলি তো আপনার কদর বুঝবেই না। না আপনাকে সেই সুখ দিতে পারবে। আপনার তো আমার দরকার। আপনাকে আমি নিজে করেই ছাড়বো। ওই পাগলিকে আপনার মন থেকে সরানো জাস্ট তুরির ব্যাপার মাত্র আমার। শুধু দেখে যান আদিল, কিভাবে আমার জায়গা আমি আবারও ফিরিয়ে নিই। বাসার রাস্তায় হাঁটতে হাঁটতে হিয়া আসছিল। তার মনে হলো হঠাৎ কেউ তাকে ফলো করছে। এটা আজ নতুন না, আজ কিছুদিন হলো ওর এমন মনে হয়। আর সে যেন জানে এসব কে করছে। হিয়া হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে গেল। ঝট করে পেছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে আশপাশে ভালো করে চোখ বোলালো। সামনে একটা গাছ দেখা যাচ্ছে। হিয়া এগিয়ে গেল সেদিকে। গাছের ওপাশে গিয়ে দেখল এবং যা ভেবেছিল সেটাই পেল।
হিয়া তখন দুই হাত ভাঁজ করে গম্ভীর মুখে বলল, কি চান আপনি? চুরি করে ধরা পড়ার মতো অবস্থায় পড়ে গেল বেচারা বিহান। চুরির মতো এদিক ওদিক তাকিয়ে অপ্রস্তুত পিচেল গলায় হালকা হেসে বলল, মানে কইতাছেন কি আপনি?" তখন হিয়া একটু গম্ভীর মুখে বলল, দেখুন ঢং করবেন না। আজ কয়েকদিন হলো খেয়াল করছি আমি, আপনি রোজ এই টাইমে রাস্তায় এসে বসে থাকেন। বিহান তখন নাকচ করে বলল, আরে না না, আপনি ভুল বুঝতেছেন, আমি তো এইখানে একখান কাজে আইছিলাম। হিয়া তখন বলল, ও তাই? তা কি কাজ এমন করেন আপনি শুনি, যার জন্য রোজ আপনাকে এই রাস্তায় এসে বসে থাকতে হয়? এবার বিহান বেচারা তো থতমত খেয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারছে না। আমতা আমতা স্বরে বলার চেষ্টা করলো বিহান, ওই মানে। হিয়া তখন এক পর্যায়ে হাত উঠিয়ে রাস্তার পাশে থাকা পার্কের বেঞ্চটা দেখিয়ে বলল, চলুন ওইখানে গিয়ে বসি। বিহান খানিকটা অবাক হলো, তবে আপাতত চুপচাপ সুবোধ বালকের মতো হিয়ার সাথে এগিয়ে বেঞ্চে গিয়ে বসলো। দুজনের মাঝে খানিকটা দূরত্ব বজায় রেখে বসলো তারা। হিয়া তখন বলল, দেখুন, ভাববেন না আমি কিছু বুঝি না। রোজ রোজ এই সময়ে এখানে এসে কেন বসে থাকেন আপনি? এইটুকু বুঝতে না পারার মতো বোকা আমি নই। আমি জানি আপনি রোজ আমার জন্যই আসেন, কিন্তু আপনি ভুল মানুষের পিছনে সময় নষ্ট করছেন। তখন এক পর্যায়ে বিহান হালকা হেসে বলল, সময় নষ্ট করলে করতাছি, এমতে আমার সময় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এই তুচ্ছ সময় না হয়ে কারোর লাইগা নষ্টই করলাম, তাতে কি এমন ক্ষতি হলো? সময় নষ্ট কইরা যদি আপনাকে রোজ দেখিবার পারি, তাহলে আমি আমার সব সময় নষ্ট করতে রাজি। হিয়া তখন তার ছেলের সুরে বলল বিহানকে, এসব মন ভোলানো কথা বলা অনেক সহজ, জানিনি বা কি আমার সম্পর্কে আপনি? এখনো তো আমার চেহারাই দেখলেন না আপনি। আমি দেখতে এতটা কুৎসিত যে একবার দেখলে আর দ্বিতীয়বার এমুখ হবেন না আপনি। এসব আবেগ ছুটে পালাবে তখন। বিহান প্রতিউত্তরে তখন বলল, একদমই না, আমি তো আপনার চেহারার মোহে পড়ি নাই। তাহলে আপনি দেখতে কেমন হইলেন সেটা আমার তাতে কিছু যায় আসে না। হিয়া তখন বলল, আচ্ছা, কিছু যায় আসে না? তাহলে আমার চেহারা দেখা ছাড়া আমাকে বিয়ে করতে পারবেন? হিয়ার কথা শুনে বিহান অবাক চোখে তাকালো হিয়ার দিকে। হিয়া তার ছেলের সুরে তখন বলল, কি হলো, হাওয়া বেরিয়ে গেল? সব আবেগ শেষ? শুনুন, এসব আবেগী কথা শুনতে অনেক মধুর শোনায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবে মানুষ চেহারা, স্ট্যাটাস এইসবই দেখে সম্পর্ক করে। আপনি আমার উপকার করেছিলেন, তাই বলছি আপনি বরং অন্য কারো পেছনে সময় নষ্ট করুন, আর আমার পিছু ছেড়ে দিন। এসব আমার জন্য না। আসি, ভালো থাকবেন। বলে হিয়া উঠতে যাওয়ার জন্য দাঁড়ালো। হঠাৎই বিহান তখন বলে উঠল, অহন কি কাজী অফিস খোলা আছে? হিয়া তখন চকিত নয়নে ফিরে তাকালো বিহানের দিকে। বিহান উঠে দাঁড়িয়ে হিয়ার মুখোমুখি হয়ে দাঁড়ালো। তারপর হাত ঘড়িটায় চোখ বুলিয়ে বলল বিহান, অহন তো কোনো কাজী অফিস খোলা পাইব না, না হলে অহনই শুভ কাজটা সাইরা ফেলতাম। মাগার ব্যাপার না, কাল সকালে তো খুলবো। আপনি সকাল 8:30টায় কাজী অফিসে চলে আসেন। আমি আপনার অপেক্ষায় থাকুম। অহন যাই, কাইল আমার শাদি, অনেক প্রস্তুতি আছে না। পরেই বিহান উল্টো পথে হাঁটা ধরল, আর হিয়া তার যাওয়ার পরে হতভম্ব নয়নে তাকিয়ে রইল, যেন অবিশ্বাস্য কিছু ঘটল তার সাথে। আদিলে অফিস থেকে ফেরার সময় হয়েছে। নূর তার অপেক্ষায় বসে আছে দরজার কাছে, গালে হাত থেকে একদানে গেটের দিকে তাকিয়ে আছে সে। কিছুক্ষণ পরই আদিলের গাড়ি গেটের ভেতরে ঢুকলো, আর সেটা দেখেই নূরের মুখে হাসির ঝিলিক ফুটে উঠল। হাসি মুখে প্রফুল্ল চিত্তে সে উঠে দাঁড়িয়ে দৌড়ে ছুটে লাগালো আদিলের কাছে যাওয়ার জন্য। আদিল গাড়ি থেকে নামতে না নামতেই ঝাঁপিয়ে পড়ল তার গলা ধরে, আর আদিলও পরম আনন্দে তার অ্যাঞ্জেলকে জড়িয়ে নিল তার সাথে। সারাদিনের ক্লান্তি মুহূর্তেই প্রশান্তিতে পরিবর্তন হয়ে যায় তার। বাসায় আসার সাথে সাথে নূরে এভাবে ছুটে এসে ওকে জড়িয়ে ধরাটা বেশ অনাবিল সুখময় আনন্দ দেয় তাকে। আদিল হাসি মুখে নূরকে পেঁচিয়ে উঁচু করে ধরে গোল গোল করে ঘোরাতে লাগলো, আর এদিকে নূরও খিলখিল করে হাসছে যাতে। আর এদের কাণ্ড বাসার ছাদে দাঁড়িয়ে উপর থেকে এসব সবকিছু চোখে পড়ল ঝুমুরের। নূরের প্রতি আদিলের এত ঢং দেখে সত্যিই তার বিরক্ত লাগছে। ঝুমুর ভেবে পায় না এই পাগলির মাঝে কি এমন দেখেছে এই লোকটা। তবে ব্যাপার না, এই পাগলিটিকে সরিয়ে কিভাবে নিজের জায়গা করতে হবে তা জানা আছে তার।
মনে মনে এসব কিছু ভেবে বাঁকা হাসল ঝুমুর। সন্ধ্যার দিকে আবির এলো বাসায়। লিভিং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছিল সবাই মিলে। আবিরের কমেডিপূর্ণ কথায় আড্ডা মাতোয়ারা তখন। নূর হেসে কুটি কুটি হচ্ছে আবিরের কথায়। ঠিক তখনই বিহান আচমকা বলে উঠল সবাইকে, আমার শাদিকাল। মুহূর্তেই যেন পরিবেশ স্থির হয়ে গেল। আবির আদিল বিস্মিত চোখে তাকালো বিহানের দিকে। আদিল তো বলল অবাক হয়ে, হোয়াট হোয়াট ডিড ইউ সে? বিহান স্বাভাবিক ভঙ্গিমায় তখন বলল, হ্যাঁ কাল আমি শাদি করুম, তোরা কি কস? আবির আদিল তখন একজন আরেকজনের মুখ চাচাই করলো। তারপর আবির তো বাড়ি কাঁপানো অট্টহাসিতে ফেটে পড়ল। পেটে হাত চেপে গড়াগড়ি খাচ্ছে বেচারা। আবির কোনো রকমে হাসি নিয়ন্ত্রণ করে বলল, তোর সেন্স হিউমার এত ভালো হলো কবে? কি একটা জোক শোনাইলি, ভাবছি আমি ওই মঙ্গল গ্রহ কিনে ফেলি। বিহানকে ভাবলে সিন দেখে আদিল এবার সিরিয়াস হয়ে বলল, বিহান তুই কি সব সত্যি বলছিস? প্রতি উত্তরে বিহান সিরিয়াস হয়ে বলল, হ আদি, এইটা আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি। তোরা ছাড়া আমার আর কেডা আছে বল? তাই তো গো না বইলা কেমনে শাদি করি? আদিল তখন বলল, বিহান আমি তোর জন্য অনেক খুশি, আর অবশ্যই আমরা তোর সাথে আছি। আবিরও তখন বলে উঠল, বাহ মামা বাহ, তুই তো তলে তলে টেম্পো না চালিয়ে পুরো জাহাজ চালিয়ে দিলি। কবে ঘটায় ফেললি এই ঘটনা? প্রতি উত্তরে হাসল বিহান। তারপর ওদের খুলে বলল সবটা। আদিল আবি খুশি হলো বন্ধুর জন্য। রাতে ঝুমুর তার কুবুদ্ধি কারসাজি আরম্ভ করে দিল। নূরকে আলাদা করে ডেকে নিয়ে ন্যাকামি করে বলল ঝুমুর, আপু আমার না তোমার সাথে শুতে ইচ্ছে করছে খুব আজ রাতটা। আসলে অনেকদিন তোমাকে দেখিনি তো, তোমার কথা অনেক মনে পড়ছিল। তাই তোমার সাথে একসাথে একটু ঘুমাতে চাই। আর এই বাড়িতে আমার একা শুতে না ভয় করে। তুমি থাকলে ভালো লাগবে। ঘুমাবে না আমার সাথে একটু? বোনের এমন অনুরোধে অবুঝ নূর গলে গেল। যে বোন সবসময় শুধু বকাঝকাই করেছে, সেই বোনের কাছ থেকে এরকম স্নেহপূর্ণ কথা শুনে নূরে খুশি লাগলো অনেক। তাই তো মুহূর্ত না ভেবে বলল নূর, হ্যাঁ হ্যাঁ শুভ তো আমি তোর সাথে। আমরা আজ একসাথেই শুভ। তুই ভয় পাস না, আমি আছি না। ঝুমু তখন বলল, আচ্ছা আপু তুমি কত ভালো। বলে ঝুমুর নিজের রুমের দিকে যেতে যেতে শয়তানি হাসলো। আর ভিড় করে বলে উঠল, আদিলকে পেতে হলে এই পাগলিটাকে ধীরে ধীরে দূরে সরাতে হবে। আর এটাই আমার প্রথম ধাপ। আদিল ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো নূর তার পুতুলটা জড়িয়ে ধরে বাইরে বেরিয়ে যাচ্ছে রুম থেকে। তা দেখে আদিল ভ্রুকুচকে বলল নূরকে, অ্যাঞ্জেল এই সময় তুমি কোথায় যাচ্ছ? ঘুমাবে না? নূর তখন আদিলের দিকে ঘুরে বলল, ঘুমোতেই তো যাচ্ছি। আদিল প্রত্যুত্তরে ভ্রুকুচকে বলল, মানে? নূর প্রত্যুত্তর করল, মানে আমি আজ ঝুমুরের সাথে ঘুমাবো। ও আমার সাথে শুতে যাচ্ছে। নূরের কথায় আদিল বেচারার মুখে কালো ছায়া নেমে এলো। নূরকে ছাড়া থাকতে হবে ভাবতেই অসহায় লাগছে তার। অ্যাঞ্জেলটাকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে যে তার। নূরকে ছাড়া ঘুমাবে কি করে সে? আদিল এগিয়ে গিয়ে নূরের মুখটা ধরে মনির মুখে বলল, তুমিও কি তাই চাও? তুমি খুশি হবে তোমার বোনের সাথে শুলে? নূর তখন ঘাড় কাত করে বলল, হ্যাঁ খুশি হব না কেন, হব তো। গ্রামে আমি ওদের কাছে শুতে চাইতাম, কিন্তু ওরা নিত না। আজ নিতে চাইছে। আমার খুব ভালো লাগছে, আমি যাই। আদিল তখন মলিন হেসে নূরের কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা যাও তাহলে। আমার অ্যান্ডেলের খুশির চেয়ে জরুরি কিছু না, তোমার খুশি সর্বোপরি। নূর চলে গেল। আদিলও দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইল বিছানায়। আজ তো তার ঘুমানো হবে না। তার ঘুমের প্রশান্তিটাই যে আজ নেই। তবে নূরের খুশির জন্য আদিল এইটুকু অনায়াসেই সহ্য করতে পারবে। সে তো নূরের খুশিই চায়। নূর আর ঝুমুর শুয়ে আছে। যদিও ঝুমুর মনে মনে ভীষণ অস্বস্তি ফিল করছে নূরের কাছে শুয়ে, কিন্তু কি করার? কিছু পেতে হলে কিছু তো সহ্য করতেই হয়। তার প্ল্যান সঠিকভাবে চলছে এটা ভেবেই তার মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। এক সময় সে একেবারে দূরে সরিয়ে ফেলবে এই পাগড়িটাকে। তারপর শুধু সে রাজ করবে আদিল আর আদিলের রাজ্যের ওপর। এটা ভেবেই খুশি হচ্ছে ঝুমুর। নূর প্রথম প্রথম বোনের কাছে শুয়ে ভালোই লাগছে। সে অনেক কথায় ফুলঝুরি সাজাচ্ছে। তার এখনকার জীবনে কথা শোনাচ্ছে ঝুমুরকে। কিন্তু অবুঝ নূর জানেই না তার স্বার্থপর বোন যে কানে ইয়ারফোন গুঁজে আছে। একসময় ঘুমিয়ে গেল ঝুমুর, কিন্তু নূরের কেমন যেন ঘুমটা ধরছে না। প্রথম প্রথম বোনের কাছে থাকায় খুব খুশি থাকলেও এখন যেন খালি খালি লাগছে তার। রাত বাড়ার সাথে সাথে কেমন যেন অস্থির অস্থির লাগছে তার।
এপাশ ওপাশ বারবার কাচ্চিত হচ্ছে, তবুও কেমন স্বস্তি পাচ্ছে না নূর। কিছু একটা অনুপস্থিতি বিচলিত করছে তাকে, কিন্তু অবুঝ নূর তা বুঝতে সক্ষম হচ্ছে না। পাশে ঝুমুর ঘুমিয়ে গেছে, কিন্তু নূরে কিছুই যেন ভালো লাগছে না। রাত যত বাড়ছে ততই খারাপ লাগা বেশি হচ্ছে যেন। কেমন যেন খালি কান্না পাচ্ছে। হঠাৎ যেন হিরোর কথা মনে পড়ছে তার। তার কাছে যেতে ইচ্ছে করছে, হিরোর বুকের মাঝে যেতে মন চাইছে তার খুব করে। হিরোর কথা মনে পড়ে আরো কান্না পাচ্ছে তার। ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে উঠে বসলো সে। নূর আর থাকতেই পারল না, বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। হেঁটে এলো নিজের রুমে। তারপর দরজা খুলে ভিতরে ঢুকে দেখলো আদিল কাজ করে বুকের উপর হাত ভাঁজ করে ঘুমিয়ে আছে। নূর এবার এগিয়ে গিয়ে সোজা বিছানায় উঠল। প্রথমে আদিলের সামনে শুয়ে পড়ল। আদিলের ভাঁজ করা হাত দুটো খুলে বুকে নিজের জায়গা করে নিল। দুই হাতে আদিলের টি শার্ট খামচে ধরে বুকের মাঝে সামিল হয়ে গেল সে। হ্যাঁ, এখন ভালো লাগছে তার। এই তো কত শান্তি লাগছে এখন। আর একদমও খারাপ লাগছে না, সব ঠিক আছে এখন। মুখে হাসি ফুটিয়ে চোখ বুজে নিল নূর। এক পর্যায়ে আদিলের ঠোঁটের কোণে হাসি বিকৃত হলো। সে তো জেগেই ছিল, অ্যাঞ্জেলটাকে ছাড়া যে ঘুম কোথায় আসছিল তার। কিন্তু নূরকে আসতে দেখেই চোখ বুজে ফেলেছে। দেখতে চায় তার নূর কি করে। নূর যখন এভাবে বুকের মাঝে এলো, তখন বুঝতে পারল তার অ্যাঞ্জেলটাও তাকে ছাড়া থাকতে পারেনি, তাই তো চলে এসেছে তার কাছে। আদিল এবার প্রাপ্তিময় হেসে প্রাণ ভোমরাটাকে বুকের মাঝে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল। এতক্ষণ বুকটা খাঁ খাঁ করছিল তার, এখন শুধুই প্রশান্তি। এই সুপাখিকে ছাড়া আর তার এক মুহূর্তও চলে না। আদিল নূরের মাথার ওপর চুমু খেয়ে সেও শান্তিতে চোখ বুজালো। সকালে আদিল ঘুম থেকে চোখ মেলে তাকাতেই থতমত খেয়ে গেল। নূর ওর পেটের উপর বসে আছে, মাথার উপর চাদর টেনে আদিল সহ পুরোটাই ঢাকা। তার ভেতর নূর হাতে টর্চ জ্বালিয়ে নিজের মুখের দিকে আলো ধরে আছে। চোখ খুলে এমন কিছু দেখে কিছুটা তবদা খেয়ে গেল আদিল। সাদা চাদরের নিচে এভাবে আলো ধরে থাকায় কেমন ভূতের মতো লাগছিল প্রথম। আদিল চোখ খুলে তাকালো, দেখলো নূর গলার স্বর মোটা ভারী করে ভয় দেখানো ভঙ্গিমায় বলল, হালুম ভালুম হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও, আমি বট গাছে পেতনি, তোমার ঘাড় মোটকে খাবো আমি। আদিল কপাল কুঁচকে তৎক্ষণাৎ তাকিয়ে রইল নূরের দিকে। তারপর শরীর কাঁপিয়ে হেসে উঠল সে। সকাল সকাল তার পাগলির কাণ্ড দেখে ভীষণ রকম হাসি পেল তার। আদিলকে এভাবে হাসতে দেখে নূর টর্চটা নামিয়ে চাদর সরিয়ে ফেলল। তারপর মুখ বেজার করে বলল, আরে হাসছো কেন? জানো এমন করলে পল্টু বিল্টুরা ভয় কাঁপতো, আর তুমি হাসছো? ভয় পাও বলছি। আদিলের হাসির মাত্রা যেন আরো বাড়ল। তা দেখে রাগ হলো নূরের। মুখটা গোমরা করে বিছানা থেকে নেমে গিয়ে সোফায় গাল ফুলিয়ে অভিমান করে বসে রইল নূর। আদিল বুঝলো তার পরিটা অভিমান করেছে, তাই হাসি থামিয়ে উঠে গিয়ে নূরের পাশে বসলো সেও। আচ্ছা সরি সরি, ভুল হয়ে গেছে, তুমি আবারও করো, এবার আমি ভয় পাবো। নূর তাও গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো। আদিল তাই বলল আবারও। আচ্ছা, আমি আবারও ঘুমিয়ে পড়ছি, তারপর তুমি আবার ভয় দেখিও, কেমন? আদিল আবারও গিয়ে বিছানায় আবার চিৎ করে শুয়ে পড়ল। চোখটা বুজে রইল। এক চোখ হালকা খুলে দেখলো নূর আসছে কিনা। নূর এসে আবারও আদিলের পেটের ওপর আগের মতো করে বসলো। তারপর মাথার উপর চাদর টেনে আগের মতো টর্চ জ্বালালো। আদিল চোখ মেলে তাকাতেই আবারও ভয় দেখালো নূর। আদিল অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে ভয়ে পাওয়ার মতো করে বলল, না না, আমাকে খাবেন না পেতনিজি, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমাকে ছাড়া যে অ্যাঞ্জেলের কি হবে, ছেড়ে দিন আমাকে, আমার অনেক ভয় করছে। নূর তখন ভারী গলায় বলল, আচ্ছা ঠিক আছে যাও, তোমার অ্যাঞ্জেলের জন্য তোমাকে ছেড়ে দিলাম আজ, না হলে তোমার আজ ঘাড় মটকাটা পাক্কা ছিল। আদিল তখন মুখ টিপে হেসে বলল, তাই বলেই নূরকে কাতুকুতু দেওয়া শুরু করলো আদিল। আর নূর তো ছটপট করতে করতে খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে একসময় শুয়েও পড়লো বিছানায়। আদিল এবার টর্চ জ্বালিয়ে নূরের চোখের দিকে ধরতে, আর নূর মুখের সামনে হাত রেখে বাঁচার চেষ্টা করছে। দুজন এই দুষ্টুমিতে মেতে হাসি আলোড়ন সৃষ্টি করছে। আর তাদের এই হাসির শব্দ কাঁটার মতো বিঁধছে ঝুমুরের কানে। দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে সে তাদের হাসি আওয়াজ। এমনিতেই সকালে ঝুমুর যখন বুঝতে পারলো তার প্ল্যান সব ফ্লপ হয়ে গেছে, তখন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তার উপর এদের হাসি যেন ঘিতে আগুনের কাজ করছে। তবে ব্যাপার না,
একবার ফেল হয়েছে তো কি হয়েছে, ঝুমুর এত সহজে হার মানবে না। ঝুমুর এখন জানে কি করতে হবে এখন। খুব আহ্লাদ করা হচ্ছে না ওই পাগলিটার সাথে, দেখি কতদিন এই আহ্লাদ করতে পারে। কারণ পাগলির সব খবর তো ও সব জানা আছে, কিভাবে কি করতে হবে তাও জানে সে। এখন দেখবে আসল পাগলি কাকে বলে, তখন দেখা যাবে কত ভালোবাসা আছে। মনে মনে এসব ভেবে শয়তানি হাসলো ঝুমুর। বেশ কিছুক্ষণ পর নূরকে নিয়ে নিচে আসতেই দেখলো সার্পেনরা দরজার সামনে ফুল দিয়ে সাজাচ্ছে বিহানের বউয়ের স্বাগতমের জন্য। এটা অবশ্য আদিলই বলে দিয়েছিল সবাইকে। নূর উৎসুক হয়ে এগিয়ে গেল সাজ দেখতে। তবে আদিলের ভ্রু কুঁচকে আসলো আবিরকে দেখে। সে এক মুহূর্তে সবাই বসে বসে নেকা কান্না করে যাচ্ছে। টিস্যু দিয়ে নাক মুছে মুছে সামনে টিস্যুর পাহাড়ও গড়ে ফেলেছে। আদিল নার্সিটকে বলল তখন, কি করছিস এসব? এটা আবার কোন ধরনের নাটক তোর? আবির তখন নাক মুছতে মুছতে নেকা কান্নার সুরে বলল আদিলকে, নাটক মানে বন্ধু? নাটক না, এটা হলো বন্ধু হানস শোক। আজ আমার আরো একটা বন্ধু তরতাজা প্রাণ অকালে শহীদ হতে চলেছে। তো কাঁদবো না আমি? শোকে কলিজায় আমার শোন হয়ে যাচ্ছে আমার। জানি সকাল থেকে 10 বার বাথরুমে গেছি শোক প্রকাশ করতে। আমার আমার দুইটা বন্ধুই শহীদ হয়ে গেল। একজন তো বিয়া কইরা ময়নার বাপও হয়ে গেল, আরেকটা না জানি কার বাপ হইব। আর এত চিন্তা করতে গিয়ে আমার মগজে ট্রাফিক জ্যাম বেঁধে গেছে জানিস। আদিল তখন বিরক্তির সুরে বলল, তুই কি ফেড আপ হোস না? এত ড্রামা কিভাবে করতে পারিস? নর্মাল ব্যক্তির পক্ষেও সম্ভব না এতটা ড্রামা করা। টপ লেভেলের ড্রামাবাজ তুই একটা। আবির এবার গর্বিত ভঙ্গিমায় বলল, থ্যাংক ইয়ার তোর কমপ্লিমেন্টের জন্য। আসলে এই পর্যায়ে আসা এতটাও সহজ ছিল না। এমন সফলতা পেতে অনেক মেহনত করতে হয়েছে আমাকে। দিনের পর দিন না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম টিস্যুতে মুছে আজ এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি আমি। এত বড় সফলতা পেয়েও দেখ এক ফোঁটাও অহংকার করিনি আমি। তাহলে ভাবতে পারিস কত মহান আমি। আদিল তখন বলল, সে আর বলতে, মন তো চায় তোর মতো মহৎ প্রাণ ব্যক্তিকে গাধার পিঠে বেঁধে এলিয়েনদের গ্রহে পার্সেল করে দেই। আমি তখন বলল, তাহলে একটা সুন্দরী মেয়েও দিত, তাহলে আর ঠান্ডা লাগবে না। আদিলও তখন মাথা নেড়ে হাসলো। এটা আর শুধরাবে না। এদের কথার মাঝেই বিহান দরজার সামনে আসতে দেখা গেল। আবি তাকে দেখেই তার দিকে এগিয়ে যেতে যেতে উৎসাহিত কণ্ঠে বলল, আরে আরে আইসা পড়ছে আমাগো দুলেহ রাজা, সাথে নিয়ে আমাগো নতুন ভাবি। আচ্ছা শোন, ভাবিরে একটু ধীরে সুস্থে আমার দিকে তাকাতে বলিস বুঝলি। আমার মতো এত ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী আগুনে গোলার মতো হ্যান্ডসাম দেবর হঠাৎ করে দেখলে আবার জ্ঞান না হারিয়ে ফেলে। তাই আগেভাগে বলে দিচ্ছি, আমার দিকে আস্তে আস্তে তাকাতে বলিস। আবির মজা করলেও বিহানের মুখ বয় কেমন বিষণ্ণ দেখা যাচ্ছে। আদিল বিষয়টা খেয়াল করলো। আর বিহানকে একাই দেখা যাচ্ছে। বিয়ে করে তো বউ সাথে আসার কথা। আদিল একটু চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো বিহানকে, বিহান তুই একা কেন? হিয়াকে সাথে আনিসনি? নাকি আপাতত একসাথে থাকার কথা ডিসাইড করিসনি? ওদের কথার মাঝে আবির মাঝখান থেকে বলল, একসাথে থাকবে না মানে? কস কি মামা, বিয়া কইরা বাসর ছাড়া থাকবো? এটা তো তেমন কথা হয়ে গেল না। বিরিয়ানি থাকা সত্ত্বেও ক্ষুধার্ত থাকা। বিহান তখন মলিন মুখে বলল, না এমন কিছুই না। আদিল তখন নরম সুরে বলল, কিছু কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? বিহান তখন বলল, জানি না, হয়তো এই ছন্নছাড়ার লগে শাদি করবার চায় না ও, তাই আহে নাই। আদিল তখন বলল, আমি কথা বলে দেখবো হিয়ার সাথে। বিহান তখন বলল, না দরকার নাইকা, আর তোরা চিন্তা করিস না, আমি ঠিক আছি। কথাটা বলেই ভিতরে চলে গেল বিহান। বন্ধুর জন্য আদিল আবি দুজনেরই খারাপ লাগছে। এতিম ছেলেটা এই প্রথম নিজের জন্য কিছু আশা করেছিল, তাও এমন হয়ে গেল। বিকালের দিকে ঝুমুর তার প্ল্যান শুরু করে দিল। আদিল এই সময় অফিসে, তাই এটাই মুখ্যম সুযোগ। নূর ওর রুমে বসে খেলছিল তখন। ঝুমুর চুপিসারে গিয়ে প্রথমে জানলা দরজা বন্ধ করে দিল সব। দরজা পর্দাগুলো টেনে দিল। তারপর অগোচরে চুপ করে লাইটটাও বন্ধ করে দিল। রুম তৎক্ষণাৎ অন্ধকারে ছেয়ে গেল। তা দেখে নূর ঘাবড়ে গেল। জোরে জোরে জমিলাকে ডাকতে লাগলো। তারপর দরজার কাছে গিয়ে দরজা খুলতে চাইলে দরজাটাও বন্ধ পেল। তাতে যেন আরো ভয় পেতে লাগলো নূর। তার আতঙ্ক আরো উচ্চ পর্যায়ে নিতে ঝুমুর তার পরবর্তী ধাপে গেল। মোবাইলে ব্লুটুথের সাহায্যে ছোট স্পিকারে সাউন্ড চালু করলো। তাতে অনেকগুলো বাচ্চাদের কণ্ঠ একসাথে শোনা যাচ্ছে। সেখানে সবাই একসাথে জোরে জোরে বলছে,
নূর হলো পাগলি, নূর হলো পাগলি, এই পাগলি, এই পাগলি। এই সাউন্ডগুলো সারা ঘর জুড়ে ধ্বনিত হচ্ছে, যা শুনে নূর ভীত আরো শঙ্কিত হচ্ছে। নূর প্রথমে বাইরে যাওয়ার জন্য দরজা চাপড়াচ্ছে আর আহাজারি করছে, কিন্তু দরজা যে খুলছে না। এদিকে এইসব আওয়াজে নূরের মানসিক অবস্থা ক্রমশ বেগতিক হচ্ছে। এসব সইতে পারছে না সে। দুই কান চেপে ধরে নিচে বসে অস্বাভাবিক কণ্ঠে শুধু বলছে নূর, না না, আমি পাগলি না, চুপ করো তোমরা। নূরের এই অবস্থা দেখে ঝুমুর বাঁকা হাসলো, কারণ গ্রামে নূরকে বাচ্চারা এসব বলে অনেক খেপাতো। তখন নূর হাইপার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো। এরপর ওকে আর ঠিক করা অনেক কঠিন হয়ে যেত। আজও সেটার করার উদ্দেশ্যে ঝুমুর এসব করেছে। নূরকে আউট কন্ট্রোল করতে চাচ্ছে, যাতে নূরের পাগলামিতে অতিষ্ঠ হয়ে যায় আদিল। আর ঝুমুরের প্ল্যানের প্রথম ধাপ সফল হয়ে গেল। নূর ধীরে ধীরে ভীষণ হাইপার হয়ে গেল, জোরে জোরে চিল্লাচ্ছে আর হাত পা দাপাচ্ছে। ঝুমুর বুঝতে পারলো নূর পুরোপুরি বেগতিক হয়ে গেছে, আর বুঝতে পেরে সে চুপি ছাড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আর পেছনে রেখে গেল আউট অফ কন্ট্রোল মানসিকভাবে মুমূর্ষ নূরকে, যে এখন পুরোপুরি উন্মাদে চিল্লাচ্ছে আর হাত পা দাবাদাবি করছে। নূরের এই চিল্লাচিল্লি শুনে জমিলার সব সার্ভেন্টগুলো দৌড়ে এলো। রুমে এসে প্রথমে লাইট জ্বালালো, তবে নূরের এই অবস্থা দেখে ঘাবড়ে গেল তারা। নূর শুধু জোরে জোরে চিল্লিয়ে যাচ্ছে। জমিলা তার কাছে গিয়ে তাকে ধরতে নিলেই সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জমিলাকে। তারপর নূর উঠে দাঁড়িয়ে জোরে চিল্লাতে চিল্লাতে ঘরের সব জিনিসপত্র উঠিয়ে উঠিয়ে সবার দিকে ছুঁড়ে মারতে লাগলো আর ভাঙতে লাগলো। কিছু জিনিস তো সার্ভেন্টের গায়ে লেগে কিছুটা আঘাত পেল তারা, তাই আর কেউ ভয়ে এগোতে পারলো না তার কাছে। সবাই ভীষণ ভয় পেয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না সবাই। সুযোগ বুঝে ঝুমুরও ওদের সামনে এসে নূরের প্রতি উদ্বেগ প্রকাশ করার নাটক করতে লাগলো। এভাবেই নূরের অবস্থা আরো বেগতিক হতে লাগলো। সেই রুম থেকে বাইরে বেরিয়ে এসে লিভিং রুমে সব জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। আর যে সামনে আসে তারই প্রতি আক্রমণাত্মক হচ্ছে, তাই ভয় আর কেউ যাচ্ছে না তার সামনে। ঘণ্টাখানিক এভাবে চলার পর এক পর্যায়ে আদিল অফিস থেকে ফিরল। ঘরের দরজায় পা রাখতেই আঁতকে উঠল আদিল। নূরকে এমন বিক্ষিপ্ত রূপে দেখে পৃথিবী যেন থমকে গেল তার। ভয়ে আদিলের হৃৎপিণ্ড মুচড়ে উঠল। এ কি হয়ে গেছে তার অ্যাঞ্জেলটা? তার মাসুম বইটা এমন কিভাবে হয়ে গেল? ভয়ার্ত আতঙ্কিত নজর শুধু তার অ্যাঞ্জেলের মুখটার দিকে। নূরের মুখমণ্ডল কেমন লাল আর অস্বাভাবিক হয়ে আছে। ডাইনিং টেবিলে সব জিনিসপত্র ছুঁড়ে ভাঙছে আর চিল্লাচ্ছে নূর। ফ্লোরে কাঁচের টুকরোগুলো ছড়িয়ে আছে। আদিল তার প্রাণ ভোমরাটা চিন্তায় উত্তেজিত হয়ে ভয়ার্ত কণ্ঠে চিল্লিয়ে বলল, নূর! বলেই আদিল দৌড়ে নূরের কাছে যেতে চাইল। তবে আদিলকে কাছে আসতে দেখে নূর তার দিকে সব জিনিসপত্র ছুঁড়ে মারতে লাগলো আর চিল্লাতে লাগলো। আদিল তবুও তার কাছে যাওয়ার চেষ্টা করে আদরে সুরে বলতে লাগলো নূরকে, নূর মাই অ্যাঞ্জেল সোনা পাখি, কি হয়েছে কলিজাটা? আমাকে বলো। দেখো তোমার হিরো এসেছে। হিরোকে বলো কি হয়েছে। শরীর খারাপ লাগছে তাই না? বলতে বলতে আদিল নূরের কাছে এসে নূরকে ধরতে নিলেই নূর দুই হাতে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আদিলকে। তারপর টেবিলের উপর থেকে গ্লাস উঠিয়ে আদিলের দিকে ছুঁড়ে মারল। ফলে আদিলের বাহুতে লেগে সেটা কেটেও গেল। তবে আদিলের বিন্দুমাত্র তাতে ভ্রুক্ষেপ নেই। তার তো যত চিন্তা শুধু নূরকে নিয়ে। নূরের এমন অবস্থা সইতে পারছে না সে। বুকের মাঝে হাজারখানা বিষাক্ত তীরের রক্তাক্ত হচ্ছে যেন। কারণ ট্রিটমেন্ট শুরু হওয়ার পর থেকে নূরের কোনো অ্যাটাক এখনো আসেনি। তাহলে আজ কি এমন হয়ে গেল তার পাখিটার? আদিল আবারও নূরের দিকে এগিয়ে যেতে যেতে করুণ মায়াবী সুরে বলল, আদিল আমার ময়না পাখি, শান্ত হও প্লিজ। আমাকে বলো তোমার কেমন লাগছে। কিন্তু নূর তো হুঁশূন্য উন্মাদ। সে আবারও টেবিলের উপরে প্লেট বাটি উঠিয়ে আদিলের দিকে ছুঁড়ে মারল। ফলে সেগুলো আদিলের শরীরে লেগে কেটে রক্ত বের হচ্ছে। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই আদিলের। কিছুক্ষণ পর বিহান এসে উপস্থিত হলো সেখানে। এসব কিছু দেখে সেও ঘাবড়ে গেল। দৌড়ে গিয়ে আদিলকে ধরে সরিয়ে নিতে আসতে চাইল, কিন্তু আদিল যে যাবে না। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, বিহান ছাড়, আমার অ্যাঞ্জেল দেখ কেমন করছে। আমার অ্যাঞ্জেলকে দেখতে দে, ওর কিছু হয়ে যাবে। বিহান তখন বলল আদিলকে আটকে রাখার চেষ্টা করে, আদি আদি তুই আগে শান্ত হ। এখন ভাবির মাথা ঠিক নাই। এখন সামনে গেলে তোরে কিছু কইরা বসবো ভাবি। আমি ডক্টরকে খবর দিতেছি, এই আইসা দেখবো। আদিল প্রতি উত্তরে গম্ভীর গলায় বলল, করলে করবে, তুই ছাড়া আগে আমাকে। ওর কিছু হয়ে গেলে আমি তখন কি করব? আদিল জোর খাটিয়ে বিহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল।
তারপর আবারও ছুটে গেল নূরের কাছে। এবার নূরকে ধরে সে শক্ত করে জাপড়ে ধরল বুকের মাঝে, কিন্তু নূর ক্ষিপ্ত হয়ে হাত পা মারছে আর গোঙাচ্ছে। তখন আদিল সর্বশক্তি দিয়ে চেপে ধরে রাখলো বুকের মাঝে নূরকে। নূরকে শান্ত করার উদ্দেশ্যে বলল, কিছু হয়নি, কিছু হয়নি আমার পরীটা, সব ঠিক হয়ে যাবে সোনা পাখি, এই যে আমি আছি না। কিন্তু নূর কিছুতেই নরম হচ্ছে না। এক পর্যায়ে সে আদিলের বুকে সেদিনের মতো কামড়ে ধরল সজোরে। আদিল হয়ে গেল দাঁতে দাঁত চেপে। এক সময়ে আবারও জ্ঞান হারিয়ে ফেলল নূর। আর এদিকে সেই মুহূর্তে আদিলের হৃদস্পন্দনও যেন থেমে গেল। নূরকে কোলে নিয়ে দ্রুত রুমে গিয়ে শুয়ে দিল বিছানায়। বিহান ততক্ষণে ডক্টরকে ফোন করে দিয়েছে, আসছে ডক্টর। আর এসব কিছু দূর থেকে এসব দেখে শয়তানি হাসল ঝুমুর। বলল বিড়বিড় করে, মাত্রই তো শুরু হলো, দেখি কতদিন এই পাগলি পাগলামি সহ্য করতে পারেন। একদিন অতিষ্ঠ হয়ে নিজে এই পাগলিটিকে ছুঁড়ে ফেলে দিবেন নিজের জীবন থেকে, আর তখন সবকিছু হবে শুধু আমার। অবচেতন নূর বিছানায় শুয়ে আছে, আর তার পাশে হাত মুঠো শক্ত করে বিবর্ষ বসে আছে আদিল। ডক্টর মাত্রই দেখে গেছেন নূরকে, বলেছে হয়তো কোনো বিষয় নিয়ে ভয় পেয়েছে নূর, তাই এভাবে হাইপার হয়ে গেছে। তবে ইঞ্জেকশন দিয়ে গেছে, বলেছে জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে। তখন থেকেই আদিল ওভাবেই নূরের হাত ধরে বসে আছে। তবে বিহান অনেকবার বলে কয়ে ডক্টরকে দিয়ে আদিলের গায়ের ক্ষতগুলোতেও ব্যান্ডেজ করিয়ে দিয়েছে, কিন্তু নিজের জন্য মোটেও কোনো উদ্বেগ নেই আদিলের। তার তো সকল উদ্বিগ্নতা কেবল তার অ্যাঞ্জেলকে নিয়ে। এই যে অবচেতন নূর বেজানের মতো পড়ে আছে বিছানায়, এমন নূরকে দেখতে পারা আদিলের জন্য সবচেয়ে কষ্টকর অনুভূতি। তার হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মাসুম পইটাকে এভাবে দেখতে পারা যে হাজারবার ছুরির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক তার জন্য। আদিল তার লাল হয়ে ওঠা ব্যথিত চোখে তাকিয়ে আছে নূরের ফ্যাকাশে মুখ পানে। হাতের মুঠো ধরে রাখা নূরের হাতটা চুমু খেলো আদিল। নূরের মাথায় হাত বুলিয়ে করুণ অপরাধী সুরে বলল আদিল, আম সরি সোনা, আম রিয়েলি সরি। আমি খেয়াল রাখতে পারিনি আমার অ্যাঞ্জেলের। তোমার হিরোটা একদম ভালো না। প্লিজ চোখ খোলো, আমি প্রমিস করছি আর কখনো এমন হবে না। আমি আমার অ্যাঞ্জেলকে আর কখনোই একা ছাড়বো না। প্লিজ জান, চোখ খুলে তাকাও, তোমাকে যে এভাবে দেখতে পাচ্ছি না আমি। কথাগুলো বলতে বলতে আদিল নূরের কপালে কপাল ঠেকিয়ে রইল। কিছুক্ষণ পর নূর ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই আদিলের মুখটা দেখে দুর্বল স্বরে নূর ডেকে উঠল, হিরো। চকিত নয়নে তড়িৎ গতিতে তাকালো নূরের পানে আদিল। নূরের জ্ঞান ফেরা দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল সে। তার সাথে আদিলের ঠোঁটে ফুটল অমূল্য রত্ন খুঁজে পাওয়ার মতো হাসি। আদিল দু হাতে নূরের মাথা আর মুখে হাত বোলাতে বোলাতে বলল, আমার অ্যাঞ্জেল চোখ খুলে তাকিয়েছে। তো তুমি ঠিক আছো অ্যাঞ্জেল? কেমন লাগছে এখন তোমার? কোনো কিছু কি হচ্ছে আর? নূর চোখ পিট পিট করে তাকিয়ে বলল আদিলকে, হ্যাঁ হচ্ছে তো। আদিল উত্তেজিত হয়ে ভয়ার্থ কণ্ঠে বলল, কি হচ্ছে বলো আমাকে। অতি উত্তরে নূর বলল, হ্যাঁ আমার পায়ের তলিতে চুলকাচ্ছে। আদিল চিন্তার অস্থির মুখটা তৎক্ষণাৎ স্থির হয়ে গেল ব্যাপাচাকা খেয়ে। চিন্তার মাঝেও নূরের মাসুম কথায় হেসে দিল আদিল। তারপর দুষ্টুমি সুরে বলল, আচ্ছা তাই, পাটা চুলকাচ্ছে? বলে আদিল নূরের পায়ের তালুতে হাত দিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। আর তার ফলে নূর তো হেসে কুটি কুটি হয়ে বিছানায় মুজরা মুজরি করতে লাগলো। আর এদের এই খুনসুটি বাড়ি থেকে এসব লুকিয়ে দেখছিল ঝুমুর। দেখে রাগ হলো ভীষণ পরিমাণে। এত কিছুর পরেও এদের হাসাহাসি সহ্য হচ্ছে না তার। এই আদিল কি দিয়ে তৈরি? এত কিছু হয়ে গেল তাও বিরক্ত হয় না? তবে আমিও ছাড়ার পাত্রী না, দেখি কতক্ষণ সহ্য করতে পারে এসব। তবে এবার আমি এমন কিছু করবেও যে কেউ কল্পনাতেই করেনি। এবার রাগ হতে বাধ্য হবে আদিল। মনে মনে এসব ভাবতে ভাবতে সরে গেল ঝুমুর। অপরদিকে পেছন থেকে বিহান ডেকে উঠল, দাঁড়ান। হঠাৎ বিহানের ডাকে থমকে গেল হিয়ার চলতি কদম। কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল হিয়া। হঠাৎই বিহানের ডাকে বুকটা কেঁপে উঠল সহসাই তার। হিয়া ক্ষণিকের জন্য দাঁড়িয়ে গেলেও পরপরই আবারও দ্রুত কদম বাড়ালো সে। তবে বেশি দূর অগ্রসর হতে পারল না। সামনে এসে দাঁড়ালো বিহান। হিয়া একটুর জন্য ধাক্কা খেতে খেতে বাজল তার সাথে। হিয়া বিহানের থেকে পাশ কাটিয়ে আবারও চলে যাওয়ার চেষ্টা করলো। তবে এক পর্যায়ে বিহান হাত ধরে ফেলল তার। গম্ভীর স্বরে বলল বিহান, পালাইতেছেন? যেমনে কাল পালাইতেছিলেন। প্রত্যুত্তরে হিয়া বিহানের দিকে না তাকিয়ে চাপা স্বরে বলল, ছাড়ুন বলছি, আমরা রাস্তায়, লোকজন দেখবে। বিহানের যেন রাগ হলো খুব করে।
সে হিয়ার হাত ধরে টেনে ওকে নিয়ে রাস্তার পাশে একটা দোকানে আড়ালে নিয়ে এলো। আর হিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও তবু পেরে উঠছে না। বিহান হিয়ার হ্যাচকা টানে নিজের সামনাসামনি এসে দাঁড় করিয়ে বলল, এখন কন, কেউ দেখতেছে না, কন কালকে আহেন নাই কেলা আপনি? আমি তো আমার কথা রাখছিলাম, ছাদি কর্ণের লাইগা খুচি খুচি আইসা বইসা বইছিলাম, আপনি কেলা আসেন না, কেন করলেন আমার লগে এমন? হিয়া ভয়ে ভয়ে নজরে এদিক ওদিক তাকিয়ে বলল বিহানকে, আমার ইচ্ছে হয়নি তাই আসেনি, আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নয় আমি। বিহান প্রত্যুত্তরে বলল, এবার হিয়া দুই বাহু শক্ত করে চেপে ধরে, আপনি অবশ্যই বাধ্য, আপনি তো কইছিলেন সাহস থাকলে বিয়া কইরা দেখান, আমি তো আপনার কথাই রাখছিলাম, তাহলে আইলেন না কেলা আপনি? এইটার জবাব আপনারে দিতেই হইব। জানেন আপনি জীবনে প্রথম কত খুশি হয়েছিলাম আমি, ভাবছিলাম কত সহজেই মনের মানুষ পাইয়া গেলাম আমি। আমি তো ভালোবাসা ফেলাইছি আপনারে, আপনার লগে অনাগত ভবিষ্যতের স্বপ্ন দেখছিলাম, কেন করলেন আমার লগে এমন? কি সমস্যা হেইডা আপনারে কইতই হইব আজকে। হিয়া চকিত নয়নে তাকালো বিহানের পানে, কিঞ্চিত তাচ্ছিল্যে হাসি টেনে বলল, ভালোবাসা? এত সহজ ভালোবাসা? জানেনই বাকি আমার সম্পর্কে আপনি? এখনো পর্যন্ত তো চেহারাই দেখলেন না আমার, আর বিয়ে কোনো ছেলে খেলার না, যখন খুশি হুট করেই বিয়ে করে ফেললাম, মজা চলতেছে কোনো? প্রত্যুত্তরে বিহান বলল, মজা তো আপনি আমার লগে করতেছেন, আপনার কথা মতোই তো ছাদি কইবার চাইতেছিলাম, তাহলে আপনি আহেন নাই কেলা? আপনি কোন কারণে আহেন নাই সেইটা জাননের অধিকার আইছে আমার। হিয়া তখন বলল, কারণ আমি বিয়ে করতে চাই না, জানিনি কি আমার সম্পর্কে আপনি? যখন আমার সত্যি জানবেন তখন এই বিয়ের ভূত মাথা থেকে পালাবে। জানেন আমার উপর কত দায়িত্ব আছে? বুড়ো মা বাবা ভরণ পোষণের দায়িত্ব, বাবা অসুখের চিকিৎসা করানোর দায়িত্ব, তার হার্টের অপারেশন করানো লাগবে সেটার দায়িত্ব। এসব দায়িত্ব থেকে হাত ছেড়ে আমি বিয়ে করে সংসার করব, তখন তাদেরকে কে দেখবে? আমি ছাড়া তাদের আর কেউ নেই। এই যে আমাকে ভালোবাসা বিয়ের কথা বলছেন, সেটা তো শুধু আমাদেরই সীমাবদ্ধ, তাই না? তারপর আমার বাবা মার কি হবে? কে দেখবে তাদের? আপনি কি নিতে পারবেন তাদের দায়িত্ব? আমার সাথে সাথে তাদের বোঝা বইতে পারবেন আপনি? জানি পারবেন না, এটাই স্বাভাবিক, তাই প্লিজ আমাকে বিয়ে করার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, আমি আমার মা বাবাকে একা ছাড়তে পারবো না। বিহান এ পর্যায়ে হিয়ার হাত ছেড়ে দিল আলগোছে, তারপর হঠাৎ হাসা শুরু করলো। আস্তে আস্তে হাসা শুরু করে একসময় উচ্চস্বরে হাসতে লাগলো সে। বিহানে এমন হাসা দেখে হিয়া ভ্রু কুঁচকে বলল, কি হলো, এভাবে হাসছেন কেন আপনি? পাগল হয়ে গেলেন নাকি? বিহান তখন কোনো রকমে হাসা বন্ধ করে বলল, আচ্ছা আপনি একখান কথা কন তো, ধরেন আপনি 3 দিন হলো না খাইয়া আছেন, এই মুহূর্তে একটা শুকনা রুটি শুধু চাওয়া আপনার, আর সেইখানে কেউ যদি রুটির সাথে বিরিয়ানি মাংস সহ রাজভোগ আপনার সাথে দিয়া কয়, তোমারে কি এসব খাবার দিতে পারি, তখন আপনার কেমন লাগবো? আপনার কথাটাও ঠিক এমনই লাগতেছে আমার কাছে। প্রত্যুত্তরে হিয়া ভ্রুকুচকে বলল, মানে? বিহান তখন হিয়ার চোখে চোখ রেখে বলল, হিয়া আমি অনাথ, শুধু অনাথ না, নামহীন পরিচয়হীন এক পথ শিশু। বুদ্ধি হতেই নিজেকে শুধু রাস্তায় পাইছি। আমার বন্ধু আদিল ছোটবেলায় আমারে ওর সাথে লইয়া আসছিল, তখন থাইকা এখন তার সাথেই আছি। আমার আগে পরে কেউ নাই, বাবা মা আছে কিনা তাও জানি না। জীবনে মা বাবা পরিবার কি জিনিস তা পাই নাই, এসবের তৃষ্ণার্ত আমি। আমি তো শুধু আপনার পাওয়ার আইচা কইছিলাম, কিন্তু আপনি তো আমার জীবনে মা বাপের কমতিও পূরণ কইরা দিতেছেন, তাহলে আমি না করুম কোন সাহসে? আরে বুদ্ধু, এইটা তো আমার সৌভাগ্য হইব যদি আপনার উচিলায় এই অবাগরও একটু মা বাপের ছায়া পাইল। আর আপনি কিনা এই কারণে আছেন নাই কাল, আরে আমারে একবার কইতেছে দেখতেন। হিয়া তখন চাচ্ছিলের সুরে বলল, এসব বলা অনেক সহজ, করা অনেক কঠিন। এখন বলতেছেন ঠিকই, কিন্তু সময়ের সাথে এসব কথা ফিকে হয়ে যাবে, আর মা বাবা হবে আপনার কাছে বোঝা, যা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বিহান তখন মায়াভরা দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে বলল, কি করলে আপনি বিশ্বাস করবেন তা আমি জানি না, তয় আমারে একখান সুযোগ তো দিতে পারেন নিজেকে প্রমাণ করার জন্য, নাকি আমার মতো নাম পরিচয়হীন কাউকে আপনি চান না? প্রত্যুত্তরে হিয়া বলল, না এমন কিছুই না, আমার কাছে এসব ম্যাটার করে না। প্রত্যুত্তরে বিহান বলল, তাহলে আমাকে একটা সুযোগ তো দিবাই পারেন, আপনি যেমন চান হ্যামরেই করুম। হিয়া কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। বিহানের মুখে অন্ধকার নেমে এলো, ভাবলো হিয়া তার কপালে নেই, কিন্তু হিয়া হঠাৎ দাঁড়িয়ে গিয়ে পিছনে তাকিয়ে বলল,
আমি মা বাবার সাথে কথা বলবো আপনার ব্যাপারে। হিয়ার এই কথা শুনে বিহানের মুখে হাসি ফুটল তৎক্ষণাৎ। নিজেকে একটু সামলে নিয়ে হিয়ার কাছে এগিয়ে গিয়ে আমতা আমতা স্বরে বলল, আপনি নাম্বারটা যদি দিতেন, না মানে মা বাবার কথা কি কইলো তা জানতে হইব না, ফোন দিবেন কেমনে? আচ্ছা আমার নাম্বারটা নিয়ে যান, এই নাম্বারে ফোন দিয়ে আমারে। হিয়া নাম্বারটা নিয়ে আবারও যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। বিহানে অগোচরে হাসি পড়ল তার মুখে। নূর তার রুমে বসে খেলনা দিয়ে খেলছিল। আদিল অফিসে এই সময়। তখনই ঝুমুর এসে বসলো নূরের পাশে। প্রথমে তার সাথে খেলার চলে একটু ভালো করে খাতির জমালো। তারপর কোথায় কোথায় বলল ঝুমুর, আচ্ছা আপু, তোমার হিরোটা তো সত্যি একদম নায়কের মতো, তাই না? নূর তখন হাসি মুখে বলল, হ্যাঁ তা তো ঠিকই, আমার হিরো একদম নায়িকার মতো। ঝুমুর তখন বলল, তাহলে তো তোমাকেও নায়িকা হতে হবে আপু, না হলে যে হিরোর সাথে তোমাকেও মানাবে না, আর হিরো তোমাকে তখন আর পছন্দ করবে না, ভালোবাসবে না। নূরের মুখে আঁধার ছেয়ে গেল তখন। বেশ চিন্তিত হয়ে নূর বলল, তাই হিরো আমাকে পছন্দ করবে না তখন? ঝুমুর তখন বলল, একদমই না, পছন্দই করবে না। নূরের মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। ঠোঁট উল্টে সে বলল, না না, হিরো পছন্দ না করলে নূরে অনেক কান্না পাবে, হিরোকে অপছন্দ করতে দেবই না আমি। ঝুমুর তখন বলল, তাহলে চিন্তা করো না আপু, আমি আছি না, আমি তোমাকে শেখাবো কিভাবে হিরোর পছন্দ হতে পারো। নূর তখন খুশি হয়ে বলল, সত্যি তুই আমায় সাহায্য করবি ঝুমুর? ঝুমুর তখন বলল, হ্যাঁ করব তো, তুমি আমার বোন না, তোমাকে সাহায্য করব না তো কাকে করব? তবে একটা শর্ত আছে, আমি যে তোমাকে এইসব শিখিয়ে দিচ্ছি, তুমি কিন্তু এসব কাউকে বলবে না, তাহলে কিন্তু সাহায্য কাজ করবে না। নূর তখনই বলল মাথা নাড়িয়ে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। নূরকে রাজি করাতে পেরে শয়তানি হাসির রেখা ফুটল ঝুমুরের ঠোঁটে। অতঃপর সে বলল, শোনো, হিরোর সাথে মানানসই হতে হলে তোমাকেও নায়িকার মতো হতে হবে। তারপর ঝুমুর নূরকে শিখিয়ে দিল তাকে কিভাবে কি করতে হবে। অবুঝ নূর তা খুব ভালো করেই মেনে নিল। রাতের বেলা আদিল, আবির, বিহান তিনজনের লিভিং রুমের সোফায় বসে কথা বলছে। মূলত বিহান হিয়ার সাথে হওয়া প্রতিটা কথা ওদেরকে জানাচ্ছে, আর তা শুনে ওদের ভালো লাগলো। আবির মজা ছিল তো বলল, যা মামা, শেষমেশ এই রাম ছাগলের কপালে মাইয়া জুটেই গেল। আর এক আমি ধূপধাপ খালি সিঙ্গেল হয়ে যাচ্ছি। মিঙ্গেল স্ট্যাটার বেশিক্ষণ টিকেই না, পুরোটাই চাইনা প্রোডাক্ট মার্কার জীবন হয়ে গেছে আমার। এই জীবন রেখে লাভ কি বল? এই মনটাই চায় বিরিয়ানি খেয়ে জীবনটা দিয়ে দেই। বিহান তখন ভুরুকুচকে বলল, বিরিয়ানি খাইয়া কেমনে জীবন যাইবো হালা? প্রত্যুত্তরে আবির বলল, আরে বিরিয়ানি খাওয়ার পর আমি জুস খাবো না। বিহান তখন বলল, তো জুস খাইয়া মরবি? আবির তখন বলল, আরে না, তারপর তো আমি দই খামু। বিহান তখন আবার ভ্রুকুচকে বলল, তো হালা মরবিটা তাহলে কখন? বিহানের কথা উত্তরে আবির বলল, এই যে এত কিছু খাচ্ছি, এগুলো পচাতে হবে তো, এত জলদি মরলে খাবারগুলো আটকে থাকবে না? এদের দুজনে এসব আজগুবি কথায় আদিল বরাবরের মতোই হালকা হাসলো। হঠাৎ ওদের কথার মাঝেই এক অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলো, যার জন্য কেউ প্রস্তুত ছিল না ওরা। ওদের কথার মাঝেই ওখানে নূর এসে উপস্থিত হলো। তবে নূরকে দেখে আদিলের মাথা ঘুরে উঠল, কারণ নূর এই মুহূর্তে ভীষণ অশালীন ধরনের পোশাক পরে আছে। হাতা কাটা গেঞ্জি, যার দীর্ঘ এতটাই কম যে পেটের অংশ পুরোটাই দৃশ্যমান, আর তার সাথে শর্ট জিন্স যা হাঁটুর উপরে পর্যন্ত উঠে আছে। আর নূরে এরকম অশালীন পোশাক দেখে আদিলের মাথায় তড়িৎ গতিতে আগুন ধরে গেল। অন্য পুরুষের সামনে তার বউ এমন খোলামেলা পোশাকে এসেছে তা ভাবতেই শরীরে প্রতিটা ইন্দ্রিয় বিস্ফোরিত হয়ে উঠছে তার। রাগে হিতাহিত বোধ শক্তি হ্রাস পাচ্ছে তার। আদিল ঝট করে উঠে দাঁড়িয়ে নূরে বাহু ধরে নিয়ে যেতে যেতে চল শক্ত করে দাঁতে দাঁত মিশে বলল আদিল, নূর এসব কি পড়েছো তুমি, চলো এখান থেকে। কথাটা বলেই আদিল নূরকে ওখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে যেতে চাইলো, কিন্তু নূর তো যাবে না। আদিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফেললো। এদিকে নূরে এরকম আবদার দেখে আবির আর বিহানও চরম অস্বস্তিতে পড়ে গেল। না পারছে এখানে থাকতে, আর না পারছে এখান থেকে উঠে যেতে। শুধু চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে তারা। তাছাড়া বাসায় মেল সার্ভেন্টরাও কাজ করছিল। তারা নূরকে ওভাবে দেখে আদিলের ভয়ে চোখ নামিয়ে দ্রুত সরে গেল সেখান থেকে। আদিল নূরকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু নূর কিছুতেই যাচ্ছে না ওখান থেকে।
উল্টো সে আরো বেশি অযাচিত কিছু করে বসলো। নূর মিউজিক প্লেয়ারে একটা আইটেম সং চালু করে সেই গানের তালে নাচতে লাগলো সবার সামনে। একে তো এমন পোশাক পরেছে, তার উপর এরকম অশালীন গানে এভাবে নাচতে দেখে আদিলের রাগ হলো। তীব্র রাগ, যে তীব্র রাগে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না আদিল। আদিলের সব সহ্য করতে পারে, কিন্তু এভাবে অন্য পুরুষের সামনে নিজের স্ত্রীর অযাচিত কাজ সহ্য করতে পারছে না। এতটাই রাগ হচ্ছে যে সে ভুলে গেছে নূরের মানসিক অবস্থার কথা। বারবার আদিল চেষ্টা করছে নূরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নূর কিছুতেই যাচ্ছে না, উল্টো এসব করে যাচ্ছে। শেষমেশ রাগে অগ্নিশর্মা হয়ে আদিল নূরের গালে ঠাস করে চর বসিয়ে দিল। আদিলের কাণ্ডে তৎক্ষণাৎ গালে হাত দিয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল নূর। চোখে জমলো নোনা জল। সে তো হিরোর কাছে পছন্দসই হওয়ার জন্য এসব করেছে, যা ঝুমুর শিখিয়ে দিয়েছিল। তাহলে হিরো ওকে মারলো কেন? তাহলে কি হিরো ওকে পছন্দ হয়নি? এসব মনে করেই চোখের জলে টইটুম্বুর হয়ে গেল নূরের। আদিল উচ্চস্বরে ডাকলো জমিলাকে। আদিলের ডাকে দৌড়ে এলো জমিলা। আদিল তাকে বলল নূরকে নিয়ে গিয়ে ওর পোশাক ঠিক করে দিতে। জমিলাও নিয়ে গেল নূরকে। আদিল এখনো কাঁপছে রাগে। রাগ সামলাতে না পেরেই আদিল পাশে ফুলদানিটা তুলে সজোরে আছাড় মেরে দিল, আর সামনে টি টেবিলটাতে লাথি মেরে দিল। আবির বিহান তৎক্ষণাৎ এগিয়ে এসে ধরল তাকে। বিহান তো বলল, আদি শান্ত হ। তুই তো জানোস ভাবির মানসিক অবস্থা কেমন, সে কি ভালো মন্দ বোঝে? আবিরও তখন সায় দিয়ে বলল, হ্যাঁ আদি, না হয় অবুঝের মতো ভাবি এসব করেছে, তাই বলে মারবি তুই? তখনই হুঁশ এলো আদিলে। সে কিভাবে ভুলে গেল তার অ্যাঞ্জেলটা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন না। রাগের মাথায় চেয়ে তার মাসুম পইটার গায়ে কিভাবে হাত তুলতে পারল। নিজের এই হাতটাকে ভয়াবহ শাস্তি দিতে মন চাইছে আদিলের। আদিল তৎক্ষণাৎ নিচে পড়ে থাকা ভাঙা ফুলদানি কাঁচের টুকরো হাতে তুলে সজোরে চেপে ধরল হাতের মাঝে। তৎক্ষণাৎ কাঁচ ভিজে রক্তে ভিজে গেল আদিলের হাতটা। তা দেখে বিহান আবির ঘাবড়ে গিয়ে আদিলের হাত খোলার চেষ্টা করলো, কিন্তু আদিল যে খুলছে না। সে আজ এই অপরাধী হাতটাকে ভয়াবহ শাস্তি দেবে। আবির বিহান অনেক চেষ্টা করেও পারছে না আদিলের সাথে। শেষে বিহান বলল, আদি কি করছিস তুই? ছাড় সব, ভাবিরে গিয়ে আগে দেখ। আদিল এবার ছাড়ে কাঁচের টুকরোটা। নূর, হ্যাঁ ওর অ্যাঞ্জেল, ওর অ্যাঞ্জেলটাকে আবারও কষ্ট দিয়ে ফেললো ও। আমার যেতে হবে অ্যাঞ্জেলের কাছে। ভাবতেই আদিল পাগলের মতো ছুটতে লাগলো নূরের কাছে যাওয়ার জন্য। আদিল যেতেই আবির সন্দিহান মুখ করে বলল, একটা জিনিস কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে। ভাবি কিন্তু এসব আগে কখনো করেনি, তাহলে হঠাৎ এমন সব কাণ্ড কেন করছে? আবিরের কথায় বিহানেরও বিষয়টা কেমন খটকা লাগে। আসলেই তো, হঠাৎ এমন করার কারণ কি? অপরদিকে দূর থেকে এসব দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে ঝুমুর। সে যা চেয়েছিল তেমনটাই হচ্ছে। একদিন এভাবে আদিলের জীবন থেকে ছুঁড়ে ফেলে মারবে ওই নূরকে। আদিল পাগলের মতো ছুটে এলো রুমে। এসে দেখলো তার প্রাণ পাখিটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জমিলাকে ধরে। জমিলা তার ড্রেস চেঞ্জ করেও দিয়েছে এর মধ্যে। আদিল নূরের কাছে এগিয়ে যেতে নিলেই নূর তাকে দেখে ভয়ে জমিলার পেছনে লুকিয়ে পড়ল। নূর আদিলকে ভয় পাচ্ছে, এটা দেখে আদিল বুকের ভেতর যেন মুচড়ে উঠল। তার অ্যাঞ্জেলটা তাকে আবারও ভয় পাচ্ছে, আবারও দূরে সরে যাচ্ছে তার কাছ থেকে। নিজেকে এখন খুন করে ফেলতে ইচ্ছে করছে আদিলের। আদিল জমিলাকে চোখে ইশারায় চলে যেতে বলল। জমিলাও যেতে চাইলে নূর তার আঁচল টেনে ধরল। জমিলা কোনো রকমে আঁচল ছাড়িয়ে নূরকে রেখে চলে গেল সেখান থেকে। জমিলা চলে যেতেই আদিল করুণ অপরাধী চোখে তাকিয়ে নূরের কাছে যেতে নিলেই নূর ভয়ে পিছিয়ে গিয়ে দু হাত মুখের সামনে আড়াআড়ি ভাবে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, মেরো না আমাকে, মেরো না দয়া করে, আমি আর করব না, আর করব না। নূরের এই অবস্থা দেখে আদিলের হৃৎপিণ্ড যেন পিষে যাচ্ছে। যাকে সে জানের চেয়েও বেশি ভালোবাসে, আর সেই জানটাই আজ ওর কাছে এমন করুণ আবেদন করছে। এই প্রহার যে কিভাবে সইবে? আদিল কিছু একটা ভেবে নিজের প্যান্টের বেল খুলে ফেলল। তারপর গায়ের টি শার্টটাও একটানে খুলে ফেলল। তারপর বেলটা নূরের হাতে ধরিয়ে দিয়ে নিজে নূরের দিকে পিঠ করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল আদিল। তারপর বলল নূরকে, নাও, আমি তোমাকে মেরেছি না, এখন তুমিও আমাকে যত খুশি মারো, যত ইচ্ছা আমাকে বেল দিয়ে মারতে পারো, শাস্তি দাও আমাকে, আমি কিছুই বলবো না। আদিলের কথাতে নূর কতক্ষণ অবৈ দৃষ্টিতে তাকিয়ে রইল আদিলের দিকে। একবার বেল্ট, আরেকবার আদিলকে দেখছে। কি করবে বুঝে উঠতে পারছে না নূর।
কতক্ষণ তাকিয়ে থাকার পর সে বেলটা তুলে বাড়ি মারার জন্য হাত তুলল। হাত তুলতেই হঠাৎ কিছু একটা চোখে পড়তেই ঠাস করে বেলটা ফেলে দিল নূর। তারপর দ্রুত গিয়ে আদিলের সামনে বসে আতঙ্কিত হয়ে আদিলের হাতটা টেনে ধরে সামনে মেলে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, নূর, তোমার তোমার হাত কেটে গেছে হিরো, কত রক্ত বের হচ্ছে। নূর হঠাৎ কেমন উদ্বেগ হয়ে উঠল আদিলের জন্য, কিন্তু অবুঝ নূর আদিলের হাতে রক্ত থামাতে সক্ষম হতে পারছে না। হঠাৎ কিছু একটা ভেবে গায়ে ওড়না ছেড়ে আদিলের হাতে কোনো রকমে পেঁচিয়ে দিয়ে বলল, নাও, এখন ঠিক হয়ে যাবে। টিভিতে নায়িকারা এভাবেই নায়কের হাত বেঁধে দেয় আর নায়ক ঠিক হয়ে যায়, তুমি এখন ঠিক হয়ে যাবে। তীব্র মায়াময় চোখে তাকালো আদিল। পরপরই নূরকে দুহাতে খুব শক্ত করে ধরে মিশিয়ে নিল বুকের মাঝে। অপরাধী সুরে বলল আদিল, তোর হিরো অনেক পচা অ্যাঞ্জেল, তোর এই মাসুম নিঃস্বার্থ ভালোবাসার যোগ্য না সে। বারবার তোকে কষ্ট দিয়ে ফেলি, খেয়াল রাখতে পারছি না আমি তোর। আমাকে যত পারিস শাস্তি দে, শুধু দূরে সরিয়ে দিস না, তোকে ছাড়া নিঃস্ব হয়ে যাবো যে আমি। দরজায় বাইরে থেকে এইসব কিছু দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে ঝুমুরের। কিসের তৈরি এই লোক, এত কিছু পরেও এই পাগলির জন্য পাগল হয়ে যাচ্ছে। তবে আমিও দেখব কত সহ্য করতে পারে সে। ধৈর্যের বাঁধ আমি ভেঙেই ছাড়বো। আদিল আজ অফিসে যায়নি, আজ সে নূরের সাথে পুরোটা সময় কাটাবে বলে মনস্তাপ করেছে। গত কয়েকদিনের ঘটনায় আদিলের মনে হচ্ছে সে নূরের ঠিক মতো খেয়াল রাখতে পারছে না, তাই হয়তো নূর এমন উল্টাপাল্টা আচরণ করছে। এটা ভেবেই আদিল আরো বেশি করে নূরের খেয়াল রাখতে চায়, যাতে নূরের সব কিছু সে বুঝতে পারে। তার অ্যাঞ্জেলটাকে যে কোনো রকম আর কষ্ট পেতে দেবে না সে। নূরের মন প্রফুল্ল করতে পুল সাইডে ছোট পার্টি আয়োজনও করেছে আদিল। বাইরে কেউ না, শুধুমাত্র নিজেরাই করবে। পার্টির কথা শুনতেই আবির সকাল সকালই চলে এসেছে। তাকে এত সকাল সকাল দেখে বিহান্ত ব্যঙ্গাত্মক সুরে বলল, কে রে হালা, সকাল সকাল কি কুত্তার দৌড়ানি দিচ্ছে নাকি? আবির তো তখন পুলের পাশে রাখা ছাতা বিশিষ্ট চেয়ারে বসতে বসতে বলল, আর বলিস না ইয়ার, মানুষের মাঝে আজকাল মানবতাই নাই। সারা রাত ভোর এত নিঃস্বার্থ সেবা করলাম মেয়েটাকে, নিজের কথা আমি একবারও ভাবলাম না। এত খাটুনি করে তার সেবা করলাম, অথচ দেয় কি অকৃতজ্ঞ, সকাল সকাল তাড়িয়ে দিল আমাকে। এটা কি সেবার প্রতিদান তুই বল? আমি না হয় শুধু একটু ওর নামটাই ভুলে গেছি, সকালে ঘুমের ঘোরে না হয় অন্য নাম বলে ফেলেছি, তাই বলে এভাবে নির্দয়ের মতো তাড়িয়ে দেবে, তাও আবার খালি গায়ে, পরনে শুধু শর্ট ছিল। এই অবস্থাতেই তাড়িয়ে দিল জানিস, শেষে দারোয়ানের কাছ থেকে জামা কাপড় ধার নিয়ে পড়তে হয়েছে। বল, এইটা কোনো কথা? আবিরের কথায় হাসতে লাগলো বিহান, তারপর বলল, একদম একেবারে ঠিক কাজ হয়েছে, তোর লোকে এমনিতেই এখন হওয়া উচিত। বাই দা ওয়ে, তুই ভুলে কার নাম লইছিলি? আহানার? আবির কটমট করে রাগ দেখিয়ে বলল, শাট আপ ইয়ার, আহানাকে কখনো আমি ওইসব সময়ে মনে করি না। তবে যখনই হুট করে মনে উদয় হয় ওর কথা, তখন শুধু গিয়ে একবার দেখে আসি আর ওকে ইচ্ছে মতো জ্বালিয়ে আসি। ব্যাস এতটুকুই, এর বেশি না ওর প্রতি আমার চাহিদা আর না প্রয়োজন। বিহান তখন বলল, তো কতদিন এমনি চলবি? আহনা যদি অন্য কারোর লগে শাদি কইরা ফেলায় তখন কি করবি? আমি তখন হালকা হেসে বলল, কি আর করব, একটা প্রেসার কুকার গিফট করে দেব। জানি ওর জন্য অনেক বড় গিফট হয়ে যাবে, এত বড় গিফট ও 14 গোষ্ঠী মিলেও হয়তো দিতে পারবে না। আর আমার কাছ থেকে এত বড় গিফট পেয়ে বিস্ময়ে অজ্ঞানী বনে যেতে পারে। এখন আমি এমনটাই এক মহান মানুষ, কি আর করার বল, বলে অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলো আবির। বিহান তখন অসহায় ভঙ্গিতে মাথা দুদিকে নাড়ালো। এই পাগলটার সুবুদ্ধি হবে কবে কে জানে, অনেক দেরি না করে ফেলে। ওদের কথাবার্তার মাঝে আদিল নূর চলে এলো। নূরকে অবশ্য আদিল পাঁজা কোলে করে নিয়ে এসেছে। নূর আবিরের দিকে হাসি মুখে তাকিয়ে হাত নাড়ল। আবির তখন বলল, আসেন আসেন ভাবি, এই পার্টির প্রধান অতিথিই তো আপনি। নূর খুশি মনে হাসলো। পুলের পাশে মিউজিক সিস্টেম লাগানো হয়েছে। আবির তাতে গান ছেড়ে দিয়ে উড়াধুরা এলোপাতাড়ি নাচতে লাগলো, সাথে বিহানও যোগ দিল। নূর এসব দেখে হেসে কুটি কুটি হচ্ছে, আর আদিল তো নূরের খুশিতে মন জুড়াচ্ছে। কিছুক্ষণ পর সবাই সুইমিং পুলে নামলো। সেখানে ইচ্ছে মতো মস্তি করতে লাগলো সবাই। নূর সাঁতার জানে না, তাই আদিল তার জন্য একটা পাম্প দেওয়ার সুইমিং বেডের ব্যবস্থা করেছে, যেটা মূলত পানির উপর ভাসছে, আর তার উপর বসে আছে নূর। আদিল পুলের মাঝে দাঁড়িয়ে নূরের বেডটা ধরে পানির উপর এদিকে ওদিকে ভাসাচ্ছে।
যাতে নূর ভীষণ খুশি। হাতে তালি বাজিয়ে বাচ্চাদের মতো প্রফুল্ল চিত্তে হাসছে সে। আর দুষ্টুমি করে আদিলের দিকে পানীয় ছুঁড়ে মারছে। অনেক আনন্দ হচ্ছে তার। তাদের এসব আনন্দ উল্লাস দেখে একজন জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। আর সেটা আর কেউ নয়, ঝুমুর। ছাদের উপর দাঁড়িয়ে নিচের সব কিছু দেখছে সে। তারা পার্টি করছে, অথচ ঝুমুরকে একবারও জানালো না। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এত কিছুর পরেও এত আনন্দ কিভাবে করছে এই লোক? না, এভাবে আজ চলবে না। আমাকে এবার অন্য পন্থা অবলম্বন করতে হবে। বড় কিছু করতে হবে যাতে পাগলি সারা জীবনের জন্য দূরে সরে যায় আদিলের কাছ থেকে। আর আদিল যাতে চাইলেও আর ফিরে আনতে না পারে, এমন কিছু করতে হবে তাকে। মনে মনে নিজের প্ল্যান সাজাতে বসলো ঝুমুর। পরের দিন আদিল অফিস যেতেই ঝুমুর সুযোগ বুঝে নূরের রুমে এসে ওর পাশে বসলো। মুখে মিথ্যে আতঙ্কের ছাপ এনে বলল ঝুমুর, জানো আপু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। নূর তো কিছু বুঝতে না পেরে বলল ঝুমুরকে, কেন? আমার আবার কি হয়েছে? তখন ঝুমুর বলল, কেন? দেখলে না কিভাবে তোমাকে সেদিন জ্বর মারলো আদিল? আমার তো খুব খারাপ লাগলো দেখে। আসলে যে তোমাকে পছন্দ করে না সে, তাই তো ওভাবে মারলো। নূর ভাবনাগ্রস্ত মুখ করে তখন বলল, কিন্তু হিরো তো মাপ চেয়েছে, বলেছে আর করবে না আমর। তখনই ঝুমুর বলল, আরে ধুর, ওসব তো উপরে উপরে বলেছে। আসলে মনে মনে সে তোমাকে একদমই পছন্দ করে না। নূর তখন মলিন মুখে বলল, আমায় পছন্দ করে তো। দেখো, এই যে কতগুলো খেলনা কিনে দিয়েছে আমাকে, আরো অনেক কিছু করে। হিরো অনেক ভালো। ঝুমুর তখন বলল, আপু, তুমি না অনেক সরল, তাই এই লোকের চালাকি তুমি বুঝতে পারছো না। সে একদমই তোমাকে পছন্দ করে না। তোমার সাথে এসব করে কারণ সে সবার চোখে ভালো থাকতে চায়। সবাই যাতে ভাবে সে তোমাকে ভালোবাসে, তাই তোমার সাথে এমন করে। আসলে আদিল মনে মনে অন্য ফোন দিয়ে আসছে। নূর তখন প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বলল ঝুমুরকে, ফন্দি? এটা আবার কি? ঝুমুর তখন বলল, আরে ফন্দি মানে তোমার খারাপ কিছু করার চিন্তা করছে। নূর তো আতঙ্কিত চোখে তাকিয়ে বলল ঝুমুরের দিকে, খারাপ কিছু? কি খারাপ কিছু? ঝুমুর তো তখন অনেকটা নাটকীয় ভঙ্গিমায় ভয় দেখিয়ে বলল, আমার তো বলতে অনেক ভয় করছে। জানো, আদিল অনেক ভয়ঙ্কর লোক। আদিল তোমার সাথে ভালো ব্যবহার করে, তারপর একদিন তোমাকে চুপ করে এক সময় চাকু দিয়ে জবাই করে মেরে ফেলবে। আর সবাইকে বলবে তুমি কোথাও পালিয়ে গেছো। এমনটাই করার সিদ্ধান্তে রয়েছে আদিল। নূর সাথে সাথে আঁতকে উঠে বলল, না না, এসব কি বলছো ঝুমুর? আমার হিরো এমনটা কখনোই করবে না। সে আমাকে মারবে না। ঝুমুর তখন বলল, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি তোমাকে নিজের কানেই শোনাবো। আমি বুদ্ধি করে আদিলের সব কথাগুলো ফোনে রেকর্ড করে এনেছি। এই দেখো। কথাটা বলেই ঝুমুর একটা ভিডিও প্লে করলো, যেখানে একটা লোক বসে ফোনে কথা বলছে। তার পিছন সাইড দেখা যাচ্ছে অবশ্য আদিলের মতো পোশাক পরা। ঝুমুর তাকে জানালো এটা আদিল। অবুঝনূর তাই বিশ্বাস করে নিল। আদিলের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ফোনে ওপাশ থেকে বলছে অচেনা লোকটি, শোন, সব রেডি রেখেছিস তো? খুব জলদি ওই পাগলিটাকে জবাই করব আমি। একে আর সহ্য করতে পারছি না আমি। জাস্ট নিতে পারছি না। না চাইতেও ওই পাগলিটার সাথে ভালো ব্যবহার করতে হচ্ছে। খুব জলদি এটা বলে দিতে হবে। তোরা সব ঠিকঠাক করে রাখিস, বুঝলি? ভিডিওটা দেখে স্তব্ধ আতঙ্কিত হয়ে গেল নূর। কষ্ট হচ্ছে তার অবুঝ মনে। তার হিরো তাকে মেরে ফেলবে ভাবতেই ভীষণ রকম কষ্ট হচ্ছে তার। তার সাথে চোখের জলও জমেছে। তা দেখে ঝুমুর বাঁকা হাসলো। তার প্ল্যান কাজ করেছে। পাগলি বুঝতেই পারেনি এটা আদিল না অন্য লোক, যাতে ঝুমুর আদিলের কণ্ঠস্বর কপি করিয়েছে। প্ল্যানের ধাপ বাড়িয়ে ঝুমুর তখন বলল, দেখলে তো কত ভয়ঙ্কর লোক সে। একদম ভালো না। মানুষ মারা তার রোজকার কাজ। এক নম্বরের জল্লাদ। তোমাকেও মেরে ফেলবে আপু। তখন নূরের মাঝে ভয় আর কষ্টের সংমিশ্রণে পীড়িতদায়ক অনুভূতি হচ্ছে, যার মর্ম নূর সঠিক বুঝতে পারছে না। শুধু বুঝতে পারছে হিরোর এই রূপ দেখে তার একটুও ভালো লাগছে না, খুব পচা লাগছে। তার হিরোটা এত পচা, নূরকে মেরে ফেলতে চায়। নূর এমন কি করেছে? কাঁদতে লাগলো নূর ফুপিয়ে ফুপিয়ে। তখন ঝুমুর বলল, দেখো আপু, কাঁদলে হবে না। তোমাকে পালাতে হবে এখান থেকে, না হলে ও তোমাকে মেরে ফেলবে। নূর তখন অবাক হয়ে বলল কাঁদতে কাঁদতে, পালাবো? কিন্তু কিভাবে? আর কোথায় পালাবো আমি? ঝুমুর তখন একটা বাঁকা হেসে বলল, আমি সব ব্যবস্থা করে দেব। তোমাকে আমি এখান থেকে বের হওয়ার রাস্তা করে দেব। তুমি বাইরে গিয়ে যে কোনো গাড়িওয়ালাকে বললেই
তোমাকে বাড়ি পৌঁছে দেবে। দেখো আমি তোমার সাথে যেতে পারছি না এখন, কারণ দুজনে গেলে আদিল সন্দেহ করবে। তাই তুমি যাও, আমি থাকি। নূর তখন চোখের জল মুছে বলল, সত্যি? ঝুমুরও তখন বলল, আরে হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। এখন চলো আমার সাথে, তোমাকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছি। নূরও তখন মলিন মুখে মাথা দুলিয়ে ঝুমুরের সাথে রুমের বাইরে এগোলো। তার কেমন যেন ভীষণ রকম কষ্ট হচ্ছে, শুধু যেন কোথাও ব্যথা করছে, যা অবুঝ নূর ধরতে অক্ষম। শুধু দু চোখ ভরে আসছে তার জলে। তার সাথে খুব অভিমান হয়েছে তার হিরোর ওপর। ঝুমুর ঠিকই বলেছে, নূর চলে যাবে এখান থেকে, পচা হিরোর সাথে আর থাকবেই না, একদমই না। নূর অভিমান বুকে চেপে মলিন ব্যথিত হৃদয়ে ঝুমুরের সাথে বাইরে বেরিয়ে এলো। লিভিং রুমে তখন তেমন কেউ ছিল না। ঝুমুর চারিদিকে চোখ বুলিয়ে ঝুমুর সাবধানে নূরকে নিয়ে দ্রুত মেন দরজা বাইরে এলো। এবার শুধু গার্ডগুলো চোখ ফাঁকি দেওয়ার পালা। এই পর্যায়ে ঝুমুর নূরকে ফিসফিস করে বলল, শোনো আপু, আমি যখন ইশারা করব তখন তুমি দৌড়ে গেটের বাইরে চলে যেও, কেমন? নূর হারকাত করে সম্মতি দিল। ঝুমুর নূরের কাছ থেকে সরে গিয়ে সুইমিং পুলের কাছে এসে ইচ্ছে করে পা পিছলে পানিতে পড়ে গেল। তারপর মিছামিছি ভাবে পানিতে ডুবে যাওয়ার ঢং ধরে চিল্লাতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! তা দেখে গেটের গার্ডগুলো সব তার দিকে ছুটে এলো বাঁচাতে। ঝুমুরের হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করলো। ঝুমুরও সুযোগ বুঝে নূরকে ইশারা করলো গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতে। নূর তা বুঝতে পেরে গার্ডদের অগোচরে গেটের দিকে এগিয়ে গেল। গেটের কাছে এসে একবার কান্না ভেজা চোখে বাসার দিকে আবারও তাকালো। তারপর দ্রুত বেরিয়ে গেল গেট পার হয়ে। নূর চলে যেতেই ঝুমুরের ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটল। ফাইনালি তার পথের কাটা বিদায় হলো। এই পাগলি আর কখনোই নিজের ঠিকানাই খুঁজে পাবে না, তাই ঝুমুরের করা কাজের কথাও কেউ জানতেই পারবে না, এমনকি আদিলও না। ঝুমুর সব বুঝে শুনেই কাজ করেছে। ঝুমুর ভালো করেই জানে বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, তাই প্রতিবারই এমনভাবে পদ্ধতিতে কাজ করেছে যেন সিসিটিভি ক্যামেরায় তেমন কিছু বোঝা না যায়। সেই কৌশলেই ক্যামেরা আড়াল করে সে সব কাজ করে এসেছে। আজও ক্যামেরায় মনে হবে নূর একা একাই বেরিয়ে গেছে, আর তাই তো তার উপর সন্দেহ আসবে না। একেই বলে এক ঢিলে দুই শিকার, সাপও মরল আর লাঠিও ভাঙল না। অপরদিকে আদিল একটা আউটডোর বিজনেস অ্যাসোসিয়েশন কনফারেন্সে এসেছিল। মশা থেকে সোজা এখানে এসেছে সে। দুপুরের দিকে শেষ হয় কনফারেন্সটা। কনফারেন্স শেষ করে গাড়িতে উঠে বসেই আদিল নূরের নাম্বারে ফোন দেয়। তবে মনটা কেমন যেন অস্থির লাগছে তার হঠাৎ। কেমন অশান্ত হচ্ছে মনটা। নূরের সাথে কথা না বলা পর্যন্ত ভালো লাগবে না আদিলের। কনফারেন্সে থাকায় ফোন করতে পারেনি সে, তাই বের হতেই আগে ফোন করেছে নূরকে, কিন্তু নূর যে ফোনটা ধরছে না। পরপর কয়েকবার দিল নূরকে ফোন, কিন্তু নূর ফোন ধরছে না। আদিল ভাবলো হয়তো ফোনটা রেখে অন্য কোথাও গেছে নূর। আদিল অফিসে থাকা অবস্থায় একটু পরপর তো সিসি ক্যামেরায় নূরকে দেখে, কিন্তু এখন তো তাও পারছে না। সকাল থেকে নূরকে না দেখে মনটা ভীষণ অস্থির হচ্ছে আদিলের। সামনে থেকে বিহান তো নিজে নিজেই বলে যাচ্ছে কথা, হালার এ ছাজ গ্রুপের মুখরা দেখছত আদি, তোরে বিজনেসম্যান অব দ্য ইয়ার হইতে দেখা কেমন জইলা পুইরা কয়লা হইয়া যাইতেছিল। আমার তো জব্বর মজা লাগছিল ওইটা দেখিয়া। কত চেষ্টা করলো আমাকে হারানোর, সাথে তোকে মারারও, কিন্তু কোনোটাই কাজে দিল না। তুই একখান কথা কই আদি, আমাকে সবাইকে সাবধানে থাকুন লাগবো। এই হালা চুপ করে থাকবো না। আজকের পর তো আরো খেপা কুত্তা হইয়া যাইব। তোর ক্ষতি করার জন্য উইঠা পইরা লাগবো, তাই আমাকে আরো সাবধানে হন লাগবো। আদি তুই শুনতাছিস কি কইতাছি আমি? আদিল তখন বেখেয়ালি ভঙ্গিমায় বলল, হ্যাঁ, সাবধানে হতে হবে। আমার জন্য না, তবে নূরের জন্য। আগের মতো হলে আমি এসব নিয়ে ভাবতাম না, তবে এখন আমি ভয় পাই। নূরের ক্ষতি হওয়ার ভয় পাই, ওকে হারানোর ভয় পাই। তাই বাসার সিকিউরিটি আরো বাড়িয়ে দে, আমি কোনো রকম কমতি চাই না। প্রতি উত্তরে বিহান বলল, আচ্ছা তুই এইসব নিয়ে চাপ লইস না। বিহান বললেও আদিল কেমন যেন শান্ত হতে পারছে না। সে আবারও ফোন করলো নূরের নাম্বারে, কিন্তু আবারও নূর ফোনটা ধরল না। আদিলের অস্থিরতা কেমন বৃদ্ধি পাচ্ছে। সে এবার বাসায় ল্যান্ডলাইন নাম্বারে ফোন দিল। একটু পর জমিলা ফোনটা রিসিভ করলে আদিল বলল, নূর কোথায়, কি করছে ও? প্রতি উত্তরে জমিলা বলল, বৌমণি তো রুমেই আছে। আদিল তখন বলল, রুমে আছে, তাহলে ফোনটা ধরছে না কেন? একটু গিয়ে দেখুন তো কি করছে ও, ফোন ধরতে বলুন। জমিলাও তখন বলল, আচ্ছা আমি দেখছি এখনই। ফোন রাখার পর আদিল অপেক্ষা করতে লাগলো জবাবের।
কিন্তু সময় গড়িয়ে 10 মিনিট হয়ে গেল, তবুও কোনো রেসপন্স এলো না। অধৈর্য হয়ে আদিল নিজেই আবার ফোন করলো। প্রথমে নূরের নাম্বারে করলো, কিন্তু আবারও রিসিভ করলো না। ফলে আদিল বাসায় নাম্বারে ফোন দিল। জমিলা রিসিভ করলে আদিল অস্থির উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে বললাম না নূরকে ডেকে দিতে, তো আপনি কি করছেন? ওপার থেকে জমিলা কিছুটা ভীতগ্রস্ত কণ্ঠে বলল, আসলে বৌমণি। আমতা আমতা করতে দেখে আদিল ভ্রুকুচকে চিন্তিত হয়ে বলল, বৌমণি কি? নূর কোথায়? প্রত্যুত্তরে জমিলা বলল, এবার আসলে বৌমণি রুমে নেই, বাসায় কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। জমিলা কথাটা যেন কথাই ছিল না, এই যেন আদিলের কাছে বজ্রপাতের ন্যায় কানে বিস্ফোরিত ঘটল, যা আদিলের ভিতর বাইরে সবকিছু মুহূর্তে স্তম্ভিত করে দিল। পরপরই আতঙ্কিত কণ্ঠে বলল আদিল, পাওয়া যাচ্ছে না মানে? এসব ফালতু কথা বলার সাহস কি করে হলো আপনার? এটা বলার জন্য আপনাকে রাখা হয়েছে? যান, ভালো করে খুঁজুন, নিশ্চয়ই কোথাও বসে খেলছে, ভালো করে খুঁজুন। কথাটা বলেই জমিলাকে আদিল ফোনটা কেটে দিয়ে উত্তেজিত ভঙ্গিমায় বিহানকে বলল, বিহান, গাড়ি ঘোড়া, বাসায় চল। বিহান তখন চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আদি, এমন করতেছস কেলা? আদিল প্রত্যুত্তরে বলল, তুই দ্রুত বাসায় চল। বিহানও প্রত্যুত্তর করল, আচ্ছা আচ্ছা, রিল্যাক্স হ, যাইতাছি। আদিল কিভাবে রিল্যাক্স হবে? তার তো হৃদস্পন্দনই বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা মৃদু কাঁপছে, বুকটা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। এর মাঝেও ঘেমে পুরো ভিজে যাচ্ছে সে। ওর অ্যাঞ্জেলটা কোথায় গেল? না, কোথাও যায়নি, নিশ্চয়ই সেদিনের মতো কোনো কোনায় বসে খেলছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, বাসায় গেলেই পেয়ে যাবে পাখিটাকে। অপরদিকে নূর ঘন্টাখানিক ধরে রাস্তা দিয়ে হাঁটছে, আর ঠোঁট উল্টিয়ে কাঁদছে। পুতুলটা এক হাতে পেঁচিয়ে ধরে হাতে উল্টো পিঠে কান্না মুছতে মুছতে যাচ্ছে সে। তার খুব কষ্ট হচ্ছে। হিরোর পচা রূপটা দেখে যে সে ভীষণ কষ্ট পেয়েছে। হিরো এমন কেন করলো তার সাথে? সে তো হিরোকে একদম জানায়নি, লক্ষ্মী মেয়ে হয়েছিল। তাহলে হিরো তাকে কেন মারতে চাইলো? পচা হিরো কখনো কথা বলবে না তার সাথে। এসব ভেবে ভেবে নূর কাঁদতে কাঁদতে এগোচ্ছিল। তখনই রাস্তায় একটা বাস দাঁড়ানো দেখতে পেল সে। তার মনে পড়লো ঝুমু তাকে বলেছিল গাড়িওয়ালাকে বললেই ওকে বাড়ি পৌঁছে দেবে। নুরও সেই মোতাবেক আস্তে আস্তে শঙ্কিত মনে বাসে উঠে এলো। বাসে তখন কোনো যাত্রী ছিল না, ড্রাইভার আর হেল্পার বসে সিগারেট খাচ্ছিল বাসে। নূরকে গাড়িতে উঠতে দেখে হেল্পার বলল, কই যাইবেন ম্যাডাম? নূর তখন কাচুমাচু ভঙ্গিমায় বলল, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে আসেন। নূরের কথাটা শুনে হেল্পারে ভ্রুকুচকে আসলো। দুজন নূরকে অপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করলো। কুরুচিপূর্ণ তাদের চোখের নজর, যা অবুঝ নূর বুঝতে পারল না। হেল্পার আর ড্রাইভার দুজন দুদিকে মুখ চাচাই করে রহস্যময় হাসলো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, হ হ, অবশ্যই, আপনি বহেন, আপনারে বাড়ি পৌঁছাইয়া দিবনে আমরা, আপনি কোনো চিন্তাই কইরেন না। নূর ঘাটঘাট করে একটা সিটে গিয়ে বসলো। হেল্পার ড্রাইভার বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। অবুঝ নূর জানলো না কোন ভয়ঙ্কর ফাঁদে পা দিল সে। আদিল বাসায় এসে গাড়ি থেকে নেমেই পাগলের মতো বাসার ভিতর দৌড়ালো। ঢুকেই উচ্চস্বরে নূরকে ডাকলো, কিন্তু নূর তো এলো না। তার পরিবর্তে এলো জমিলা সহ বাসার সব সার্ভেন্টগুলো, যাদের মুখে স্পষ্ট ভীতির ছাপ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওরা। তাদের এমন ভাবভঙ্গি দেখে আদিলের বুকের মাঝে কেমন খামচে ধরল। তাহলে কি নূরকে এখনো পাওয়া যায়নি? আদিল পরিস্থিতি আঁচ করতে পেরেও যেন মানতে চাইল না। উত্তেজিত আর কম্পিত স্বরে বলল আদিল, কি হলো, এভাবে দাঁড়িয়েছো কেন সবাই? নূর কোথায়? রুমে আছে বোধহয়, তাই না? জানতাম দুষ্টুটা কোনো না কোনো কোনায় বসে খেলছে। আমাকে টেনশনে রাখা ছাড়া আর যে কোনো কাজই নেই দুষ্টুটার। আদিলে এরকম কথা শুনে সার্ভেন্টদের মাঝে ভীতি যেন আরো বেশি হলো। জমিলা তখন সাহস জুগিয়ে বলল, ছোট সাহেব, বৌমণিকে পাওয়া যায়নি, আমরা সব কোনায় কোনায় দেখেছি, কোথাও নেই। জমিলার কথা শুনে তো আদিলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। সে আরো উত্তেজিত রাগী গলায় বলল, কোথাও নেই মানে কি? এতগুলো মানুষ থাকতে অ্যাঞ্জেল হারিয়ে গেল? তোমরা তাহলে কি করছিলে? কিসের জন্য রেখেছি তোমাদের? এতগুলো মানুষ মিলে একজনকে দেখে রাখতে পারো না? আরে, নূর তো আর বাসা ছেড়ে যায়নি, তাহলে পাওয়া যাবে না কেন? তোমাদের দ্বারা হবেই না কিছু, সরে যাও আমার চোখের সামনে থেকে। আমি নিজেই আমার অ্যাঞ্জেলকে খুঁজে বের করছি, দেখো এক্ষুনি পেয়ে যাব। কথাটা বলেই আদিল পাগলের মতো সব জায়গায় খুঁজতে লাগলো তার অ্যাঞ্জেলকে। সব কোনায় কোনায় খুঁজছে তাকে। করুণ মায়াময় গলায় আদিল ডাকছে, নূর, মাই অ্যাঞ্জেল, বের হয়ে এসো প্লিজ। দেখো তোমার হিরো এসেছে, আর লুকিয়ে থেকো না প্লিজ, এসো না সোনা পাখি।
তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেও যখন নূরকে পেল না, তখন চোখের সামনে যেন সব অন্ধকার দেখতে পেল আদিল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার, মস্তিষ্ক যেন ফেটে যাচ্ছে তার দুশ্চিন্তায়। আদিল দুই হাতে মাথার চুল টেনে ধরে হাঁটু গেড়ে ধপ করে নিচে বসে গগন বিদানি চিৎকার করে বলল, নূর! আদিলের এরকম উন্মাদনা দেখে মিহান দৌড়ে এলো আদিলের কাছে। ওকে থামানোর চেষ্টা করে বলল, শান্ত হ আদি, ভাবিরে পাইয়ে যাবো আমরা। আগে আমাকেও দেখতে হইব ভাবি বাঁচার ভিতরে আদৌ আছে নাকি বাইরে কোথাও চলে গেছে। আমি গার্ডগুলোকে জিগাইলাম, ওরা কইল ভাবিরে নাকি বাইরে যাইতে দেখে নাই, বাছাই তো পাওয়া গেল না। তাহলে ভাবি গেল কই? হঠাৎ আদিলের কিছু মনে পড়তেই সে উঠে দ্রুত তার রুমের দিকে দৌড়ালো। মিহানও দৌড়ালো তার পিছনে। রুমে এসে আদিল ওর ল্যাপটপ চালু করলো, সিসিটিভি ক্যামেরায় রেকর্ড কানেক্ট করলো। তারপরে সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করলো নূর কোথায়, কিন্তু বর্তমান সময়ে কোথাও দেখা যাচ্ছে না তাকে। ফলে আদিল সময়ে ৮ ঘন্টা পূর্বে গেল, তখনও দেখতে পেল না তাকে। পরে আবার রিভার্স করে ১ ঘন্টা পেছনে সময়ে গেল, তখন দেখতে পেল নূরকে। বাইরে দেখা যাচ্ছে তাকে। নূরকে দেখে যেন আদিলের নজরে করুণ মায়া ভেসে উঠল। এই তো তার পান ভোমরাটা। কিন্তু কিছুক্ষণ পরই দেখলো ঝুমুর পুলের মাঝে পড়ে গেল, আর গার্ডগুলো সেখানে গেল। তখনই নূর সেই পাকে ধীরে ধীরে গেটের দিকে এগোচ্ছে। সেটা দেখেই আদিলের চোখে মুখে আতঙ্ক ছেয়ে গেল। উত্তেজিত কম্পিত গলায় সে বলতে লাগলো, নো নো নো, নূর নো, মাই অ্যাঞ্জেল, যেও না। এক সময় নূর গেটের কাছে চলে গেল। আদিল ল্যাপটপের স্ক্রিনে পাগলের মতো হাত বোলাতে বোলাতে অস্থির কণ্ঠে বলল, প্লিজ জান, যাস না, ফিরে আয়।